আমি আপনাকে ভালোবাসি ঈশান। ঈশানের সামনে এমপি ছোট মেয়ে রিমি হাঁটু গেড়ে বসে আছে। আর এই দৃশ্যটা চিলেকোঠায় দাঁড়িয়ে দেখছে এমপির বড় মেয়ে মিলি। ভদ্রলোকের বড় মেয়ে প্রচণ্ড পরিমাণে রাগী আর জেদি, কিন্তু ছোট মেয়েটা ততটাই মনের দিক থেকে ভালো, নম্র, ভদ্র আর শান্ত। সবার সাথে মিশে যাওয়ার তার এক দারুণ রকমের ক্ষমতা রয়েছে। কিন্তু বড় মেয়ে মিলি রাগী হলেও মনের দিক থেকে অনেকটা ভালো। খুব সহজে মেয়েটা কারোর সাথে মিশতে না পারলেও সম্পর্কটা একবার যার সাথে তৈরি হয় তার সাথে খুব ভালোই বন্ধুত্ব হয়ে ওঠে। মেয়েটার অবস্থা এবার ঠিক তাই হয়েছিল। আস্তে আস্তে নিজেকে পরিবর্তন করতে শুরু করেছিল। প্রথম যেদিন আরাফ চৌধুরী তার বড় মেয়ের জন্য ঈশানকে সিকিউরিটি গার্ড হিসেবে নিয়োগ করে, সেদিন থেকে ঈশান খেয়াল রাখছে আর মিলিকে সবসময় ফলো করছে। মিলি প্রথম প্রথম ঈশানের বিরক্ত মনে করত। সিকিউরিটি গার্ড নিয়ে যে কোনো জায়গায় যাওয়া প্রচুর পরিমাণে বিরক্ত ফিল করত মেয়েটা। তারপর যখন ঈশানের মনোমুগ্ধকর ব্যবহার আর ওর প্রতি দায়িত্ববোধ থেকে যখন বুঝতে পেরেছিল ঈশান কাজের প্রতি কতটা সিরিয়াস, তখন থেকেই মিলি ঈশানের প্রতি কেমন যেন একটু একটু করে আকৃষ্ট হতে শুরু করে। তারপর যখন দেখতে পাই মিলির এক বান্ধবী ঈশানকে প্রপোজ করেছে, সেদিন মিলি কষিয়ে ওর গালে কয়েকটা থাপ্পড় বসিয়েছিল আর বলেছিল, তোর সাহস কি করে হয় আমার পার্সোনাল গার্লকে প্রপোজ করার মতো? কাউকে কি ওর ভালো লাগতে পারে না? তাছাড়া ও আমাকে পছন্দ করে আর আমিও ওকে পছন্দ করি, এতে তোর সমস্যা কোথায়? ও তোকে বলেছে তোকে পছন্দ করে? ঈশান, তুমি ওকে বলেছো তুমি ওকে পছন্দ করে ভালোবাসো? না ম্যাডাম, মোটেও না। ওনাকে এসব কেন বলতে যাব? এসব ভাবিও নি, বলার তো কোনো প্রশ্নই ওঠে না। এসব কি বলছো ঈশান? আমি তোমার ফ্রেন্ড, তুমি আমাকে যতটা ভালো বোঝো আমাকে অন্য কেউ ততটা ভালো বোঝে না। তাহলে এখন কেন বলছো তুমি আমাকে পছন্দ করো না, ভালোবাসো না? তোমার ম্যাডামের সামনে ভয় পেয়ে বলছো এসব? একবার স্বীকার করো, দেখো যদি চাকরির ভয়ে এরকম কিছু করে থাকো তাহলে আমি বলবো ওদের চাকরিটা তোমাকে করতে হবে না, ওদের চাকরি তুমি ছেড়ে দাও। আব্বুকে বলে আমি তোমাকে বিয়ে করে নেব, দুজনে একসাথে থাকবো। তারপরও ওদের এই গার্ডের চাকরিটা তোমাকে করতে হবে না। ম্যাডাম এসে কয়েকদিন আমার সাথে কথা বলেছেন, ভালোভাবে একটু কথা বলেছি দেখে আপনি ভেবে নিয়েছেন আমি আপনাকে পছন্দ করি, আপনাকে ভালোবাসি। আপনাকে পছন্দ করা তো দূরে থাক, এসব নিয়ে ভাবাও আমার পক্ষে সম্ভব না। বড় লোকের কোনো মেয়ের প্রেমে পড়তেও চাই না আমি, এরকম কিছু সম্ভব না। দয়া করে এসব আর বলবেন না। আর আপনি আমাকে এখানে নিয়ে আসবেন এটা জানতে পারলে আমি কখনো এখানে আসতাম না। কলেজের পিছন দিকটায় দাঁড়িয়ে ঈশানকে প্রপোজ করেছিল নীলা, কিন্তু মিলি ওদের খুঁজতে খুঁজতে এসে যেন ঠিক সময়ই দেখে ফেলেছিল। ঈশান এত সহজভাবে পাল্টি খাবে সেটা নীলা ভাবতেও পারেনি। নীলা এবার বেশ খানিকটা রেগে গিয়ে বলতে লাগলো, তোমাকে একটু সুযোগ দিয়েছি আর তোমাকে পছন্দ করি সেটা বলেছি বলে তোমার এত ভাব বেড়ে গেছে? আসলে তোমাদের সুযোগ দেওয়াটাই ভুল। তোমার মতো একটা ছোট লোককে ভালোবাসার মতো ভুল আমি করেছি, সেজন্য আজকে আমাকে ফ্রেন্ডের সামনে এভাবে অপমানিত করলে এর ফল কিন্তু ভালো হবে না। আমি তোমাকে দেখে নেব। আপনার পেছনে কে পড়ে আছে? আপনাকে আমি কখনো বলেছি আপনাকে আমি ভালোবাসি? আপনারা বড় লোকের মেয়ে, যখন যা খুশি করতে পারেন, কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব না এসব কিছু করা। এই জবটা করে আমার পুরো ফ্যামিলি চালাতে হয়, এসবের মধ্যে আমি জড়াতে চাই না। আপনি আজকে এরকম বলছেন তো কালকে আরেকজনকে বলবে, তো পরশুদিন ম্যাডাম আমাকে জব থেকে বের করে দেবে। কি দরকার এই ঝামেলায় জড়ানোর? আর আমি আমার কাজের ক্ষেত্রে এখানে আসি, আপনার সাথে প্রেম করার কিংবা কথা বলার জন্য আসি না। ঈশানের এমন জবাবে মিলি খানিকটা খুশি হলেও ঈশানকে বুঝতে দিল না। ও নীলাকে আরও বলল, এরপর আর তুই আমার গার্ডের আশেপাশে আসার চেষ্টা করবি না, তাহলে কিন্তু সেটা তোর জন্য ভালো হবে না, বলে দিলাম আমি। নীলাকে কথাগুলো বলে মিলি সেদিন ঈশানের হাত ধরে টানতে টানতে সেখান থেকে নিয়ে এসেছিল। রাগে মেয়েটার পুরো শরীর চলে যাচ্ছে। ঈশান ভেবেছিল মিলির এমন কর্মকাণ্ডে এবার ওর খবর আছে। এই ঘটনার পর মিলি আরও কয়েকবার খেয়াল করেছে কলেজের আরও কয়েকজন মেয়ে ঈশানের সাথে কথা বলার চেষ্টা করেছে। ছেলেটাকে দেখে গার্ড বলে মনে হয় না, একদম স্মার্ট আর স্টাইলিশ। একে দেখে গার্ড বলার মতো ভুল করবেই না কেউ, উল্টো বলবে কলেজের কোনো স্টুডেন্ট, তাই ওর সাথে কথা বলতে আসে।
ঈশান অনেকের পরিচয় দিয়েছে, তারপরও ওর সম্পর্কে না জেনে না শুনে প্রেমের প্রস্তাব দিলে ছেলেটা এড়িয়ে গেছে। এই বিষয়টা দেখে মিলির ভালো লাগলেও অনেকটা জেলাসি ফিল হয়েছে। কেন বারবার মেয়েরা ওকে এমন করে ডিস্টার্ব করবে? মেয়েগুলোর এই বিষয়টা থেকেই যেন মিলির ঈশানের প্রতি দুর্বল হয়ে পড়েছিল। তারপরও ওকে বলতেও পারছিল না। তারপর শেষ যেদিন একটা মেয়ের সাথে কথা বলল আর মেয়েটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে রিজেক্ট করে দিল, তখন মিলি ক্লাস ছেড়ে বেরিয়ে এসে ঈশানের সামনে দাঁড়ায়। ছেলেটা পকেটে 2 হাত গুজে গাড়িতে পিঠ ঠেকিয়ে মেয়েটার সাথে কথা বলছিল। এবার মেয়েটা চলে যেতেই মিলির আগমন ঘটে। তারপর ঈশানের সামনে দাঁড়াতেই সোজা হয়ে দাঁড়ালো আর মিলি বলতে শুরু করলো, ওই মেয়ে তোমার সাথে কি কথা বলতে এসেছিল? না মানে তেমন কিছু না, এমনিতেই আসলো আর কি। এমনিতে এসেছিল নাকি প্রেম করতে চেয়েছিল সেটা বলো আমাকে। ম্যাডাম, আমি কি এগুলো করার জন্য কলেজে আসি নাকি? তাহলে মেয়েগুলো তোমাকে কেন এত ডিস্টার্ব করবে? কেন করবে? আমি তো সেটাই বুঝতে পারছি না। ওদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? সেটা তো বলতে পারবো না, তবে ওরা এরকমই করে ডিস্টার্ব করলে তাতে আমার কি দোষ বলেন ম্যাডাম? আমি ওদের কাছে যেতে চাই না, কিন্তু ওরা আমাকে এসে ডিস্টার্ব করতে থাকে, তাহলে আমি কি করব? আগে বলো, ওকে রিজেক্ট করেছো কি না? হ্যাঁ, রিজেক্ট করে দিয়েছি। বলেছি আমার দ্বারা এগুলো সম্ভব না। গুড, এখন থেকে এমন করেই রিজেক্ট করে দিবে। আর আমি এরপরে যদি মেয়েকে দেখি, কোনো মেয়েদেরকে দেখি তোমার আশেপাশে আসতে, তাহলে আগে ওদের খবর করব, তারপরে তোমার। এসবের মাঝে আমার দোষ কি বলেন ম্যাডাম? আমি নিজে তো আর ওদের কাছে যাই না, আর বলছি না যে আমার কাছে আসতে। ওরা নিজে থেকে আসে আর এসব বলে। আমার এসব একদম বিরক্ত লাগে, তাই কলেজের বাইরে দাঁড়াই। কিন্তু আপনার আব্বু বলে দিয়েছে কলেজের বাইরে না দাঁড়াইতে। যেখানেই দাঁড়াও, তারপরে মেয়েগুলোর সাথে কথা বলবে না। তোমাকে যেখানে দাঁড়াতে বলেছি দাঁড়াবে, দরকার হয় গাড়িতে বসে থাকবে। বাড়ির বাইরে এসো কেন? ঠিক আছে, এখন বলেন যে আপনি রেগে যাচ্ছেন কেন ম্যাডাম? আমি না হয় গাড়ির মধ্যেই বসলাম। রেগে যাবে না? আমার গাড়ির সাথে কেউ এমন করলে আমার খারাপ লাগবে না? আর হ্যাঁ, যদি ভুলেও তুমি ওদের দিকে তাকিয়েছো তাহলে তোমার খবর আছে। মেয়েটার মুখ থেকে কথা বের করার জন্যই ঈশান কৌতূহলবশত বলতে আরম্ভ করলো, সেটা না হয় বুঝলাম, কিন্তু আপনি এত রেগে যাচ্ছেন কেন? তাছাড়া আমি কোনো মেয়ের সাথে কথা বলি, তাহলে আপনার এত রাগ হওয়ার কারণ কি ম্যাডাম? জানো না? তারপরেও তোমার পাশে আমি অন্য কাউকে সহ্য করতে পারি, বিশেষ করে কোনো মেয়েকে। তোমার সাথে কথা বলতে দেখলে খুব রাগ হয়। এত কথা কেন বলো? ওদের সাথে তুমি কথা বলবে না, ব্যাস। ঠিক আছে ম্যাডাম, বলবো না। তাও রাগ করবেন না ম্যাডাম। আপনি রাগ করলে আমার না খুব ভয় লাগে। কখন কি করে বসেন ভুলভাল করে, আবার গায়ে হাতটা তুলে দেন কি না। ঈশান শেষ কথাটা গালের উপর হাত রেখে বলল, সাথে সাথে মিলি হেসে ফেলল। এই মেয়েটা হাসলে বড্ড বেশি আতুরে লাগে। ঈশান সামনে থেকে মেয়েটার এরকম হাসি দেখতে লাগলো। এরপর থেকে মিলি আস্তে আস্তে ঈশানের প্রতি দুর্বল হতে শুরু করে। যখন বুঝতে পারে যে ঈশানের প্রতি ওর টানটা অনেক বেশি, তখন ভাবতে শুরু করে ওদের সম্পর্কটা কেউ মেনে নেবে না। আর ঈশান ওকে নিয়ে কতটুকু ভাবে, কতটুকু ওকে ভালোবাসে সেটা বোঝার চেষ্টা করে। তারপর যখন একটা মাস পেরিয়ে গেলে মিলি বুঝতে পারলো এই সম্পর্কটা ও যেমন করেই হোক হবে, আর ঈশানকে ওর যেমন করেই হোক চাই। কথাগুলো ভেবেই মিলি ঈশানের সাথে কথা বলার জন্য ওকে ছাদে ডেকেছিল। আর তারপর যখন ঈশান ছাদে এসে দেখে এমপির ছোট মেয়ে আগে থেকেই ছাদে উপস্থিত। মিলি দেখতে মারাত্মক সুন্দরী, ঠিক ওর আপুর মতোই, কিন্তু একদম পুতুলের মতো। মেয়েটা প্রথম দেখাতেই ঈশানের উপর একদম যেন ফিদা হয়ে গিয়েছিল। তার উপর ঈশানের এরকম সুন্দর ব্যবহার আর সবার সাথে মানিয়ে নেওয়ার একটা অদ্ভুত রকমের ক্ষমতা, আর সব মিলিয়ে ছেলেটার প্রেমে পড়ে গিয়েছিল। কিন্তু এই বিষয়টা মিলি জানতো না। তারপর যখন জানতে পারলো তখন ওর মনে হয়েছিল যে ঈশানকে কথাগুলো বলা দরকার। তারপর কথাগুলো বলার জন্য মিলিও চেষ্টা করেছিল, কিন্তু পারছিল না। আর আজকে যখন ছাদে এসে দাঁড়িয়ে বাইরে প্রকৃতিটা দেখছিল, ঠিক তখন ঈশান ছাদে আসে। আর তারপর মিলিকে দেখে পিছন থেকে ডেকে বলেছিল, আরে ছোট ম্যাডাম, আপনি এখানে? আমাকে এখানে বড় ম্যাডাম ডেকেছে, তাহলে আপনি এখানে যে? ঈশান ডাকতেই মেয়েটা পিছনের দিকে তাকায়। তারপর বুকের উপর হাত দিয়ে চোখ জোড়া বন্ধ করে নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। তারপর ছেলেটার দিকে ফিরল। মেয়েটা ঈশানের সামনে
লজ্জা পাচ্ছে প্রচুর। ঈশান আশেপাশে তাকালো, তারপর যখন মেয়েটার দিকে ফিরে তখন দেখে ছোট ম্যাডাম মানে মিলি ওর সামনে হাঁটু গেড়ে বসে আছে। এবার মেয়েটা বলতে শুরু করলো, আপনাকে প্রথম যেদিন আমাদের বাসায় দেখেছিলাম, আপনাকে দেখার পর মনে হয়েছিল আপনি কেমন হবেন। তারপর যখন আপনার সাথে আপুর পরিচয় করিয়ে দিল, তারপর থেকেই আপনার সাথে কথা বলতে শুরু করি। আর তখনই বুঝতে পারি আপনার সবার থেকেই আলাদা, অন্য আর 10টা ছেলেদের মতো না, একদমই আলাদা। অন্তত আর যাই হোক কারোর সুযোগ নেবে না। তারপর থেকেই কেন জানি আপনার প্রতি ভালো লাগা কাজ করতো। আমি আপনার প্রতি কেমন যেন দিন দিন আকৃষ্ট হয়ে পড়ি। আর তারপর যখন নিজেকে এগিয়ে আনতে শুরু করি তখন মন থেকে আপনাকে ফিল করি, তাই আপনার কাছাকাছি আসার চেষ্টা করি। আপনি বিষয়টা এড়িয়ে যান, সেটা আমি মেনে নিতে পারিনি। মনে হয়েছিল যে আপনাকে বিষয়টা বলা দরকার। আর যতদিনই আপনার কাছাকাছি আসার চেষ্টা করি ততদিনই আপনি প্রতিনিয়ত আমাকে ইগনোর করে চলেছেন। আপনি আপুর সাথে সবসময় থাকেন, আমি আপনাকে কিছু বলতেও পারি না। আর আজকে যখন এখানে আপনাকে পেলাম তখন ভাবলাম আপনাকে কথাগুলো এখন বলা দরকার। প্লিজ আপনি অন্যভাবে নেবেন না। আমি আপনার ছোট হয়েও আজকে নাম ধরে আমার আপনাকে ভাইয়া বলতে কিংবা অন্য কিছু না আমি ডাকতে ইচ্ছে করে না। ঈশান, আপনার প্রতি প্রচণ্ড পরিমাণে দুর্বল হতে পারেন। আপনাকে অসম্ভব রকমের ভালোবাসি, যে করেই হোক আপনাকে চাই। আমি সত্যি আপনাকে ভালোবাসি ঈশান। ভালোবাসি কথাটা বলার সাথে সাথে যেন কেউ দরজায় এসে সব শোনার পর সেখানেই দাঁড়িয়ে রইল। ঈশানও সামনে থাকা ছোট ম্যাডামের দিকে তাকিয়ে রইল, আর মিলিও চুপ করে ঈশানের উত্তরের অপেক্ষা করল। অন্যদিকে মিলি চিলেকোঠার দরজায় দাঁড়িয়ে সবটা ভালোভাবে পর্যবেক্ষণ করছিল। ঈশান এবার যখনই মিলির মাথায় হাত রাখলো তখনই মিলির আর বিষয়টা দেখতে ইচ্ছে করলো না। ও ভাবলো ঈশান ওকে অ্যাকসেপ্ট করে নেবে, তাই আর রাগে দুঃখে সেখানে দাঁড়ালো না। অন্যদিকে ঈশান মিলির মাথায় হাত বুলিয়ে দিয়ে একটু মুচকি হেসে বলতে শুরু করলো, ছোট ম্যাডাম প্লিজ ওঠেন। তুমি আমাকে ভালোবাসো বলো? প্লিজ পাগলামি করবেন না, আমার কথা শুনুন, উঠে দাঁড়ান। বললাম তো তুমি ভালোবাসো, বললেই আমি উঠে দাঁড়াবো। দেখুন ছোট ম্যাডাম, আমি আপনাকে নিয়ে এসব কখনোই ভাবিনি। আপনাকে আমি ছোট ম্যাডাম ডাকলেও ছোট বোনের নজরে দেখি, কারণ আপনার মতো ছোট একটা বোন আমার আছে। তাই চাইছি না আপনার সাথে এরকম কোনো সম্পর্কে জড়াতে। দয়া করে এসব আমাকে বলবেন না। আমি এখানে কাজের জন্য আসি। আপনার সাথে এরকম করে প্রেম ভালোবাসা জড়াতে আপনার আব্বু আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। আমি আপনাকে এগুলো নিয়ে ভাবিনি। যেখানে আপনার জন্য আমার মনে কোনো ফিলিংসই নেই, সেখানে আপনাকে ভালোবাসবো কী করে বলেন? মিলির মন খারাপ হয়ে গেল। ঈশান ওকে জোর করে দাঁড় করালো, তারপর বোঝানো শুরু করলো। অন্যদিকে মিলি রুমে চলে গেছে। তারপর রাগের মাথায় রুমের সব কিছু ভাঙচুর করতে আরম্ভ করেছে। মিলি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পা থেকে মাথা অবধি দেখলো। ঈশানের পাশে যেখানে অন্য কাউকে সহ্য করতে পারে না, সেখানে ওরই বোন কিনা ঈশানকে ভালোবাসে। আর ঈশান সবটা শুনলো। ওর এরকম হাসি দেখে মনে হলো যে আর যাই হোক ওর ছোট বোনকে যে করে হোক অ্যাকসেপ্ট করেই নেবে। এসব দেখার পর যেন মিলির মাথাটা ঠিক নেই। ও কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না। বারবার মনে হয়েছে ঈশান ওর সাথে প্রতারণা করেছে, কিন্তু ও তো ঈশানকে বলেইনি। তারপরও বারবার মনে হয়েছে কেন এরকম করলো ছেলেটা। একটা সময় রাগে দুঃখে কান্না করতে করতে মিলি ফ্লোরে বসে পড়ে। নিজেই মাথার চুলগুলো দুই হাতে খামচে ধরে বলতে শুরু করে, শেষ পর্যন্ত কিনা আমারই ছোট বোনের সাথে এরকম একটা নাটক করলে ঈশান। বড়লোকের মেয়ের জামাই হবার খুব ইচ্ছে। আমি তোমাকে ভালোবাসি, সেটা তুমি আমার এতটা কাছে থেকে আমাকে বোঝার চেষ্টা করলে না। ভালোবাসি বলেই সব সময় তোমার আশেপাশে থাকি। আমি তোমাকে আজকেই নিজের মনের কথাগুলো বলতাম, আর তুমি শেষ পর্যন্ত আমার ছোট বোনের সাথে আর কত বড় সুযোগ নিলে। ও একটা ছোট্ট মানুষ, আর তুমি ওর এই দুর্বলতার সুযোগ নিলে। মিমি তোমার সাথে ভালোভাবে কথা বলেছে দেখে তুমি ওর প্রেমে পড়ে গেলে। আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি ঈশান, তুমি এটা কি করে করতে পারলে? বলেই দাঁতে দাঁত চেপে কান্না সংবরণ করার চেষ্টা করলো মিলি, কিন্তু কিছুতেই যেন নিজেকে আটকাতে পারছে না। ঈশান শেষে ওর বোনকে ভালোবাসলো। মেয়েটা একটাবারও ভাবলো না যে ঈশান সত্যিই কি প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নেবে কি না, নাকি রিজেক্ট করবে।
ঈশান মিলিকে সুন্দর করে বুঝিয়ে সেখান থেকে চলে আসলো। ঈশান মিলিকে বলেছে এরকম কোনো সম্পর্কে জড়ানো কিংবা ওকে ভালোবাসা ঈশানের পক্ষে সম্ভব না। আর মিলি সেটা বুঝতে পেরে নিজের রুমে চলে যায় মন খারাপ করে। কিন্তু ঈশান বেশ ভালোভাবে মেয়েটাকে বুঝিয়েছে। মনে হয় না মেয়েটা এরপর আর কোনো পাগলামি করবে। ঈশান ছাদে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপরও যখন বড় ম্যাডাম অর্থাৎ মিলির কোনো দেখা পেল না, তখন ওনাকে খুঁজতে খুঁজতে রুম অবধি চলে আসে। মিলির রুমের দরজা বন্ধ। তখন ঈশান দরজায় নক করে বলতে আরম্ভ করলো, ম্যাডাম, আপনি ভেতরে থাকলে প্লিজ একটু বাইরে আসুন। আপনি আমাকে ছাদে যেতে বলেছিলেন, কিন্তু এখন নিচেই গেলেন না। কিছু বললে আমাকে বলতে পারেন। ম্যাডাম, কিছু প্রয়োজন? আমি নিয়ে আসবো, বলুন আমাকে। ঈশানের কথাতে মিলির ঘোর কাটলো। ও তাড়াহুড়ো করে উঠে নিজেকে ঠিক করে নিল। তারপর চোখ মুখগুলোতে একটু পানি দিয়ে এসে দরজা খুলল। ঈশান ওকে এই বিধ্বস্ত আর এলোমেলো অবস্থায় দেখে বেশ খানিকটা ভরকে গেল আর নিজেই বলতে শুরু করলো, ম্যাডাম, কি হয়েছে আপনার? আর রুমের এই অবস্থা কেন? আপনাকে এরকমটা দেখাচ্ছে কেন? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কান্নাকাটি করেছেন। কি হয়েছে আমাকে বলুন। কারোর সাথে কোনো ঝামেলা হয়েছে? আপনার কোনো ফ্রেন্ড আপনাকে কিছু বলেছে? আমাকে বলুন প্লিজ। ঈশানের এরকম আদিক্ষেতা দেখে মিলির প্রচণ্ড পরিমাণে রাগ হচ্ছে। ঈশান বারবার বিষয়টা জিজ্ঞেস করতে মিলির রাগের মাথায় কষিয়ে ঈশানের গালে একটা থাপ্পড় বসালো। হঠাৎ করে এরকম কিছু হয়ে গেছে তাই ছেলেটা হতভম্ব হয়ে গেল। ঈশান কিছুক্ষণ যাবৎ চুপচাপ দাঁড়িয়ে থেকে গালে হাত দিয়ে ভাবতে শুরু করলো, ম্যাডাম ওর সাথে এরকম কিছু করলো। এই মেয়েটা প্রথম থেকে ওর সাথে মিসবিহেভ আর সিনক্রেট করে আসছে, তারপরও কখনো গায়ে হাত তোলেনি। কিন্তু আজকে কিনা গায়ে হাত তুললো। ছেলেটা গালে হাত দিয়ে প্রশ্ন করলো, ম্যাডাম, আমি কোনো ভুল করেছি যার জন্য আপনি এমন করে আমার গায়ে হাত তুললেন? না, মানে বলছিলাম কি, আপনি তো যতই আমার উপর রাগ করেন কখনো আমার গায়ে হাত তোলেননি। তাই বলছিলাম, বলুন, আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই বলুন। আমি সবটা শুধরে নেওয়ার চেষ্টা করব। কি ভুল হয়েছে সেটা জানতে চাস? ভুল তুই না, ভুল করেছি আমি। আর সেই জন্য আজকে নিজের ভুল এত বড় একটা কষ্ট পাচ্ছি। আসলে তোদের মতো ছেলেদেরকে না বিশ্বাস করা কিংবা তোদের কাছে আসতে যাওয়া জীবনের সবচেয়ে বড় ভুল, যেটা আমি করতে যাচ্ছিলাম। দিন শেষে আমি বেঁচে তো গেলাম আর সবটা জানতেও পারলাম। তোর এই মুখোশের আসল চেহারাটা আমি আজকে জানতে পেরেছি। ম্যাডাম, আমি আপনার কথা কিছুতেই বুঝতে পারছি না। আমাকে একটু বুঝিয়ে বলেন প্লিজ, আপনি কিসের কথা বলছেন? তুই এতটা ন্যাকানোস যে কিচ্ছু বুঝতে পারিস না। শেষ পর্যন্ত কিনা মিমির সাথে প্রেমের সম্পর্কে চললি তুই। তোর সাহস হলো কি করে আমার ছোট বোনকে ভুলিয়ে ভালিয়ে নিজের প্রেমের ফাঁসানোর? তুই ওকে ট্র্যাপে ফেলেছিস, আমি সেটা খুব ভালো করেই বুঝতে পারছি। মিলির এরকম কথাতে ঈশানের বুঝতে আর বাকি রইল না যে মিলি কি বোঝাতে চাইছে। ওর মনে হতে লাগলো ম্যাডাম ওকে ভুল বুঝলো। ছেলেটা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর একটু হাসার চেষ্টা করে বলতে শুরু করলো, আপনার কি মনে হয় আমি সত্যি এরকম কিছু করেছি? যদি করেও থাকি তাহলে বেশ করেছি। সবটা না জেনে না শুনে আপনি আমাকে যা যা করলেন একটাবার বোঝার চেষ্টাও করলেন না। কি বলছেন? আমি ছোট ম্যাডামকে প্রেমের ফাঁদে ফেলেছি? আমার যদি এরকম কোনো ইন্টেনশন থাকতো তাহলে ওর সাথে কেন, আপনার সাথে প্রেম করতে পারতাম। আপনাকেই আমি ট্র্যাপে ফেলতে পারতাম। কলেজ লাইফে অনেকেই আমি ট্র্যাপে ফেলার সুযোগ পেয়েছি, কিন্তু বড়লোকের কোনো মেয়ের সুযোগ আমি আজ অবধি নিইনি। আর সবচেয়ে বড় কথা, এরকম কোনো চিন্তা ভাবনাই আমার নেই। এখানে আসার পর আপনার আব্বুর কাছে চাকরির জন্য আমার সিভি জমা দিয়েছিলাম। আমার সম্পর্কে সবটা জানতে পেরে আমাকে জবটা দিয়েছিল স্যার। আমার যদি এরকম কোনো চিন্তাভাবনা থাকতো তাহলে আমি অনেক আগেই সেটা চেষ্টা করতাম আপনাকে প্রেমের ফাঁদে ফেলার। আমার বিশ্বাস যতদিন ধরে আমি আপনার সাথে আছি তাতে আপনি আমাকে আর যাই হোক ভালোবাসতে বাধ্য হতেন, তাই না ম্যাডাম? আমার এরকম কিছুর দরকার নেই। গরিব ঘরের একটা ছেলে আপনাদের মতো বড় লোকের সাথে আমাকে মানায় না। আর যদি এরকম কোনো চিন্তা ভাবনা থাকতো, এগুলো চিন্তা না করে অনেক আগেই আপনাকে ট্র্যাপে ফেলতাম। এসব আমার অভ্যাস নেই ম্যাডাম। সুযোগ পাওয়া কিংবা কারোর ওপর সুযোগ তৈরি করার চেষ্টা করিনি, কিন্তু আপনি আমাকে তেমন করে আজকে জাজ করলেন। আপনার বোনের সাথে আমি প্রেম করেছি কিনা সেটা আপনি আপনার বোনের থেকে জেনে নেবেন। মিলি আবারও ঈশানের গালে একটা থাপ্পড় মারল। ঈশান হতভম্ব হয়ে মেয়েটার দিকে তাকিয়ে আছে।
মেয়েটার কি মাথা খারাপ? ছেলেটা আসলো ওর সাথে কথা বলার জন্য, আর এখানে আসার পর মেয়েটা ওকে এমন করে আঘাত করছে। ঈশান কিছুক্ষণ নীরব থেকে তারপর একটা সময় বলতে শুরু করলো। ম্যাডাম, আপনার যদি এতই সমস্যা হয় তাহলে আমাকে বলুন, আমি এখান থেকে চলে যাব। তারপরও আপনার এই টর্চারটা আমার আর ভালো লাগে না। এসব আমি আর নিতে পারছি না, আমার অসহ্য লাগছে। দয়া করে আমাকে বলুন আমার কি অন্যায়। যদি আমার অন্যায় থাকে আমি স্বেচ্ছায় এখান থেকে চাকরি ছেড়ে দিয়ে চলে যাব। তবুও আপনার এই টর্চার আমার রোজ রোজ আমার আর ভালো লাগছে না। আপনি প্রতিনিয়ত আমাকে টর্চার করে চলেছেন, যেটা আমার পক্ষে কেন অন্য কারো পক্ষে সহ্য করা সম্ভব না। এরপর তোর মুখ দিয়ে কথা বেরোচ্ছে, আবার বলছিস কি অন্যায় করেছিস। আর টর্চার না, এখন থেকে দেখবি আমি তোকে কতটা টর্চার করি। তুই কি করে সবটা সহ্য করে নিস আমিও সেটাই দেখব। ম্যাডাম, আপনার যা খুশি তাই করতে পারেন, তবুও আমি বারবার বলবো আপনার বোনের কিংবা আপনার কোনো সুযোগ নেইনি। যদি তাই নিতাম তাহলে অনেক আগে সেটা নিতে পারতাম। আর হ্যাঁ, যদি আপনার কিছু জানার থাকে ছোট ম্যাডামের থেকে সবটা জেনে নেবেন। আমাকে যদি আপনার এতই অপছন্দ তাহলে আমাকে বলবেন, আমি নিজেই বেরিয়ে যাব। তারপরও আপনাকে এসব কথা আমার পক্ষে সহ্য করা সম্ভব না। দিন শেষে আমিও একটা মানুষ। ঈশান আর সেখানে এক মুহূর্ত দাঁড়ালো না। মিলি মেয়েটার বিহেভটা দিন দিন খুব বাজে হয়ে যাচ্ছে। মাঝখানে ভালোভাবে কথা বললেও বর্তমানে কেমন যেন খিটখিটে মেজাজের। কিন্তু আজকে ম্যাডাম যে ওকে কী বলার জন্য ডেকেছিল ঈশান সেটা জানার সুযোগই পেল না। তারপর যখন ম্যাডামের কাছে আসলো সেখানে ওনার সাথে কথা বলার জন্য সে যেন বিপাকে পড়ে গেল। তাছাড়া ম্যাডামের মুখ থেকে এরকম কথা শোনার পরই ঈশান অবাক হয়ে যাচ্ছিল। এ কি বলছে ম্যাডাম? শেষ পর্যন্ত ওকে এমন বাজে ভাবলো। ঈশানের তাতেও কিছু আসে যায় না, কিন্তু ওকে যদি বের করে দেয় তাহলেও দিবে। কিন্তু এই মিথ্যাটা ঈশান, যেখানে ওর কোনো দোষই নেই, সেখানে ওকে এরকম করে একটা কথা ম্যাডাম কি করে শোনালো? এই মুহূর্তে ঈশানের ইচ্ছে করছিল ছোট ম্যাডামকে গিয়ে ডেকে কথাগুলো বলতে, ওনার সাথে ঈশানের কোনো সম্পর্ক আছে কি না সেটা মিলির সামনে প্রমাণ করে দিতে। কিন্তু তারপরও চুপ করে রইল। এ বিষয়ে যে এত দূর গড়িয়ে যাবে সেটা ঈশান ভাবতেও পারেনি। সেদিন বিকেলের দিকে ঈশান বসের ডাকাডাকিতে বাসায় ঢুকলো। তারপর বসের সামনে এসে দাঁড়ালো আর বলল, স্যার, আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, তোমার নামে আজকে অনেক কিছুই শুনলাম। তুমি আমার আড়ালে আমার মেয়ের সাথে এইরকম সম্পর্ক করে বেড়াচ্ছ। এইসব বাইরে জানাজানি হয়ে গেলে আমার কি অবস্থা হবে একটাবার ভেবে দেখেছো? স্যার, আপনি যেটা শুনেছেন সেটা কোনোভাবেই সত্যি নয়। আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে মিমি ম্যাডামের সাথে কথা বলে নেবেন। আমাকে যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আমার কিছু বলার থাকলো না। আজকে ছোট ম্যাডাম আমাকে সকালে জানিয়েছিল যে উনি আমাকে পছন্দ করে, আমাকে নিয়ে এমন কিছু ভাবে। তখন আমি ওনাকে বুঝিয়েছি। স্যার, আমার যদি এরকম কিছু করারই থাকতো তাহলে আমি অনেক আগেই সেই সুযোগটা নিতে পারতাম। আমার মুখে মুখে তর্ক? তোমাকে বলেছি না আমার মুখে মুখে কখনোই তর্ক করবে না। এইগুলো আমার পছন্দ না। তোমার চাকরিটা আজকে থেকে আর নেই। আমি চাইছি না আমার মেয়েদের নিয়ে কোনো রিস্ক নিতে। আর হ্যাঁ, তোমাকে যে এখন আমি পুলিশের হাতে তুলে দিইনি কিংবা এরকম কোনো আচরণ করিনি যার জন্য তোমার খারাপ লাগবে, তারপরেও তুমি এখানে দাঁড়িয়ে আছো। তুমি বুঝতে পারছো না যে তোমাকে এই জব থেকে আমি বের করে দিতে চাইছি? এখনই বের হও তুমি, আর এখন থেকে আমার চোখের সামনেও আসবে না। আর যদি ভুলেও দ্বিতীয়বার আমার চোখের সামনে আসো তাহলে পুলিশে দিতে বাধ্য হব। ঈশান খেয়াল করলো মিলি ম্যাডাম পাশেই বসে আছে। ঈশান একবার মিলির দিকে তাকিয়ে তারপর ওদের দেওয়ার কিছু জিনিসপত্র সেখানে রেখে বাসা থেকে বেরিয়ে গেল। বাসার গেট দিয়ে বেরিয়ে যাওয়ার সময় মিমির সাথে দেখা হলে মিমি ওকে কিছু বলার চেষ্টা করলো, কিন্তু ঈশান মেয়েটার কোনো কথা না শুনে সোজা হেঁটে বেরিয়ে গেল। ঈশান কোথায় যাবে কি করবে সেটা জানে না। মিমি বাসার ভিতর ঢুকতেই খেয়াল করলো আব্বু আম্মু আর আপু বসে আছে। মিমি এসে ওদের সামনে দাঁড়ালো আর বলতে শুরু করলো, কি হয়েছে তোমাদের? এমন করে দাঁড়িয়ে আছো যে এখানে? ঈশান ভাইকে দেখলাম কেমন অন্য মনস্ক হয়ে বেরিয়ে গেল। আর টেবিলের উপর এগুলো কেন? এই জিনিসগুলো ভাইয়ের কাছে থাকে, তাহলে এখানে এলো কি করে? ওকে আব্বু বাসা থেকে বের করে দিয়েছে, ভালোই করেছে। ওর মতো বাজে ছেলের এখানে থাকার কোনো দরকার নেই। ওর মতো ছোট লোক শেষে বড় লোকের জামাই হবার ধান্দা করেছে।
ভাগ্যিস আমি সেটা আগেই ধরে ফেলেছিলাম, নাহলে ও তোর কোনো ক্ষতি করে দিত। তুই যদি ভুলেও ওর ট্র্যাপে পা দিতি তাহলে নিশ্চয়ই ঈশান তোকে ইমোশনালি ব্ল্যাকমেল করে আব্বুর কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিত। আপুর কথা মিলি কিছুই বুঝতে পারল না, তারপরও বলল, কী সব বলছো তুমি আপু? আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন আজকে ঈশান তোকে প্রপোজ করেনি আর তুই ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করিসনি? এটা তো ওর একটা ট্র্যাপ ছিল, তুই তো সেটা বুঝতেই পারিসনি বোন। আব্বু আম্মু সামনে এরকম কথা শুনতে মিমির কিছুটা অস্বস্তি লাগলেও মেয়েটা কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বুঝতে পারলো কিছু একটা ভুল বোঝাবুঝি হয়েছে, যার জন্য আব্বু ঈশানকে বাসা থেকে বের করে দিয়েছে। কথাগুলো ভেবেই মিমি বলতে শুরু করলো, তোমাদের কথাই ভুল হচ্ছে আপু। আর প্রপোজালটা ঈশান নয়, আমি করেছিলাম। আর হ্যাঁ, আমার ওনাকে পছন্দ বলেই প্রপোজ করেছিলাম। উনি আমাকে পছন্দ করেন না। এবার মিমির কথাতে ওদের আব্বু বেশ খানিকটা অবাক হয়ে ফ্যাল করে তাকিয়ে রইল। তখন ছাদে বলা সকালকার কথাগুলো মিমি সবাইকে বলতে লাগলো। ঈশানের শেষ কথাগুলো এরকম ছিল, দেখুন ছোট ম্যাডাম, আপনার বয়সের একটা বোন আমার বাসাতেও আছে। আমি আপনাকে বোনের নজরে ছাড়া অন্য কোনো নজরে দেখিনি। বড় ম্যাডামকে নিয়েও আমার পক্ষে এসব ভাবা সম্ভব না। আমি ওনাকে নিয়েও তেমন করে কোনো কিছু নিয়েই ভাবিনি। তাই বলছি, আপনি এই কথাগুলো আজকে এখানেই শেষ করে দিন। আপনার আমাকে নিয়ে কোনো অনুভূতি থাকতে পারে, কিন্তু এখন আপনার অনুভূতির বয়সটা হয়নি ম্যাডাম, এটা শুধু আবেগের বয়স। তাই দয়া করে এসব ভুল করবেন না। আপনি আমার থেকে হাজার ভালো ছেলে পাবেন। আপনি ভালো মনের একজন মানুষ, সুন্দরী একটা মেয়ে। আপনার জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছে। দয়া করে এসব আর বলবেন না। আর হ্যাঁ, এসব চিন্তাভাবনা বাদ দিন দয়া করে। আপনার আব্বু আম্মু জানতে পারলে অনেক বেশি কষ্ট পাবে। আপনার আব্বু আমাকে বিশ্বাস করে চাকরিটা দিয়েছিল, আর আমি ওনার বিশ্বাসটা ভাঙতে পারবো না। আমি স্যারকে অনেক সম্মান করি। আজকে যদি আপনার সাথে আমি এরকম কোনো সম্পর্কে জড়াই, তাহলে ওরা সবচেয়ে বেশি কষ্ট পাবে। আমি সেটা চাইছি না। মিমির মুখে এমন কথা শুনে মিলি আর আব্বু চুপ করে রইল। এবার মিমি বলতে শুরু করলো, আমারই ভুল হয়েছে ওনাকে এই কথাগুলো বলা। না হলে তোমরা আজকে ওনাকে এমন করে বাসা থেকে বের করে দিতে না। আর ভালোই করেছো আপু। সবসময় অবহেলা করার থেকে একেবারে বাসা থেকে বের করা দেওয়াই ভালো। তবে আমি আবারও বলছি, ওনার কোনো দোষ ছিল না। মিমি রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে গেল। মিমি ভাবতে লাগলো শেষ পর্যন্ত ওর আব্বু আম্মু বোন ঈশানকে ভুল বুঝতো আর এরকম একটা কাণ্ড ঘটালো। অন্যদিকে মিলি ভাবছে ঈশান ঠিকই বলেছিল, কিন্তু মেয়েটা একটা বারও ওর কথাগুলো বোঝার চেষ্টা করেনি। উল্টো ছেলেটা সিন ক্রিয়েট করেছে, গায়ে পর্যন্ত হাত তুলেছে। ছেলেটার এখানে জবে আসার পর থেকে একটা বারের জন্য ওর সাথে ভালোভাবে কথা বলেনি মিলি। মাঝে কয়েকটা দিন মাত্র রাগ না দেখালেও হাজারটা কথা শুনিয়েছে। এদিকে ঈশান যবে থেকে মিলিকে চোখে চোখে রাখতো তবে থেকে মিলি ওকে নিয়ে অন্যরকমভাবে চিন্তা করে। তারপরও ঈশান অন্যভাবে ভাবেনি মেয়েটাকে নিয়ে, কিন্তু আজকে ওর সাথে একটু বেশি বেশি করে ফেলল। ভুল তো বুঝলই, গায়েও হাত তুলল আর আপুর কাছে সবটা বলে দিয়ে ওকে বাসা থেকে চলে যেতে বাধ্য করলো। সব কিছু ভেবে মিলির খুব বেশি মন খারাপ হয়ে গেল। রুমে এসে ভাবতে আরম্ভ করলো, কি করলো এটা? না জেনে এসব করাটা মোটেও ঠিক হয়নি। এখন কি করবে মিলি সেটাই ভেবে পাচ্ছিল না। শেষ পর্যন্ত ঈশানকেও হারালো। একটা বার বোঝার চেষ্টাই করলো না। যাকে বিশ্বাস করতে পারেনি তাকে ভালোবাসে, এটা ঈশান বিশ্বাস করবে কি করে? কথাগুলো ভেবেই মিলি মুখে হাত চেপে কেঁদে ফেলল। তারপর মাথার দুপাশে হাত রেখে চুলগুলো খামচে ধরে বলতে শুরু করলো, এটা এটা আমি কি করলাম? না জেনে না শুনে শেষে ঈশানকে এমন করে ভুল বুঝলাম। ভুল তো বুঝলাম, ওকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিলাম। এখন ছেলেটা আমাকে আর ভালোবাসবে না। আমি কেন ওকে একটাবার বোঝার চেষ্টা করলাম না? সবকিছু গন্ডগোল করার আগে কেন একবার মিমির সাথে কথা বললাম না? কি করে পারলাম এমনটা করতে? মিলি কাঁদতে কাঁদতে কিছুক্ষণ নিজে থেকেই বকবক করতে লাগলো। মনে হতে লাগলো ঈশানকে বাড়িতে ফিরিয়ে আনবে। ছেলেটাকে এত বড় শাস্তি দিল ওর কোনো দোষ না থাকার পরও। তাই যে করে হোক ঈশানকে ফেরাতে হবে, না হলে ওর মনের মধ্যে সব সময় একটা খারাপ লাগা কাজ করতেই থাকবে। কথাগুলো ভেবেই মিলি আর এক মুহূর্ত রুমে থাকতে পারল না। কোনো রকমে ফোনটা নিয়ে বেরিয়ে আসলো। তারপর যখনই বাইরে যেতে নিবে আব্বু ওকে দেখে বলতে লাগলো,
কি হলো? কোথায় যাচ্ছ তুমি? আব্বু, আমি ঈশানকে ফিরিয়ে আনতে যাচ্ছি। আমার ভুলের কারণেই তুমি ওকে ভুল বুঝেছো, আর আমি ওর গায়ে হাত তুলেছি। মনে হচ্ছে সব কিছু না জেনেই, মিমির কাছে সব কথা না শুনে ওরকম করে ওকে জাজ করাটা ঠিক হয়নি। আমি ভুল বুঝলাম, আর তুমি ওকে বাসা থেকে বের করে দিলে। আমি ওকে ফিরিয়ে আনবো, আর হ্যাঁ, ওকে না ফিরিয়ে আনা পর্যন্ত আমি বাসায় আসবো না। কি বলছো এসব? যে চলে গেছে যাক, তাকে ফিরিয়ে আনার কোনো দরকার নেই। তাছাড়া এখন ওর কাছে নিজেকে ছোট করার কি দরকার? আমরা ভুল করেছি সেটাও বুঝে যাবে। অন্য কাউকে তোমার গার্ড হিসেবে আমি রেখে দিব, তাও ওর বিষয়টা ছাড়ো। যেটা ভুল সেটা স্বীকার করতে হয় আব্বু। আমি ভুল করেছি, আর সেটা তুমিও করেছো। সবচেয়ে বেশি ভুল আমার ছিল, তাই তোমার কাছে এরকম মনে হচ্ছে না। কারো কাছে ভুল স্বীকার করাটা ছোট হওয়ার নয়, কিন্তু তুমি সেটা করতে চাইছো না। যেখানে ছেলেটার কোনো ভুলই ছিল না, সেখানে না জেনে না শুনে না ওকে শাস্তি দিয়েছি আমরা। আমার এরকম করাটা মোটেও ঠিক হয়নি, তাই আমি ওকে ফিরিয়ে আনতে চাচ্ছি। তাতে তোমার মত থাকুক আর না থাকুক, ভুল করেছি তাই সমাধান তো আমাকে করতেই হবে। আমাকে অন্তত আর যাই হোক বাধা দিও না। মিলি বাসা থেকে বেরিয়ে গেল। সাথে ড্রাইভার যেতে নিলে মিলি বারণ করে দিল। তারপর একাই গাড়িটা নিয়ে বেরোলো। এখন ছেলেটাকে কোথায় খুঁজে পাবে, আর কোথায় বা খুঁজবে? আদৌ কি মিলি ঈশানকে খুঁজে পাবে সেটাও জানে না। তারপরও চেষ্টা করবে, কিন্তু কোথায় গেল ছেলেটা সেটাই তো ভেবে পাচ্ছে না। এই শহরে ওর তেমন কেউ নেই। তাছাড়া মিলি জানেও না ঈশান প্রথমে কোথায় এসে উঠেছিল আর কোথায় থেকে ওদের বাসায় জবটা করতো। তবে যে করেই হোক মিলি নিজের কাছে নিজেই প্রতিজ্ঞাবদ্ধ হলো, ঈশানকে না নিয়ে ও বাসায় ফিরে যাবে না। আর আজকে ওকে মনের কথাগুলো বলে দিবে, সেটা যে করেই হোক। ঈশানকে বোঝাতে না পারলে যে নিজের কাছেই খারাপ লাগবে। নিজের কাজের জন্য মনে হবে যেন অনেক বড় অন্যায় করেছে। তাই ঈশানকে যে কোনো মূল্যে ও বাসায় ফিরিয়ে নিতে বলতে বারণ করলো। মিলি ছেলেটা থেকে ঠিকানা নিয়ে তারপর দ্রুত সেখানে চলে গেল। মিলি দরজায় নক করতেই ছেলেটা এসে দরজা খুলে দিল। তারপর মিলি তাড়াহুড়ো করে ভিতরে যেতেই ঈশান ওকে দেখে অবাক হয়ে গেল। মিলিকে এখানে দেখবে ঈশান ভাবতেও পারেনি। ছেলেটা কিছুক্ষণ যাবৎ চুপ করে থেকে উঠে দাঁড়ায়। মিলি এসে ওর সামনাসামনি দাঁড়িয়ে ঈশান বলল, ম্যাডাম, আপনি এখানে কেন? আমি তো বললাম কোনো অন্যায় করিনি, আর যদি অন্যায় করেও থাকি তার জন্য শাস্তি তো দিয়েছেন, আর কি শাস্তি দেওয়ার বাকি রেখেছেন? আমি তো বললাম আমি তেমন কিছু করিনি, তারপরেও সবটা না জেনে না বুঝেই আপনারা আমাকে জাজ করলেন। তবে যাই হোক, আমি খুব শীঘ্রই এই শহর ছেড়ে চলে যাব। আপনাদের আর কোনো সমস্যা হবে না ম্যাডাম। ঈশান অসহায় কণ্ঠে কথাগুলো বলল। মিলি বুঝতে পারল যে কত বড় একটা ভুল করেছে। ছেলেটাকে বাসা থেকে বের করে দিয়ে কাঁদতে ইচ্ছে করছে মেয়েটার। মিলিকে বারবার ঈশান এরকম কথাগুলোই বলতে লাগলো, যার জন্য মিলির খারাপ লাগা কাজ করলো। শেষে কিনা এরকম করে ছেলেটাকে ভুল বুঝলো, যাকে এত ভালোবাসে তার গায়ে হাত তুললো। ভেবে মিলির বুকের ভিতরটায় একটা চিনচিনে ব্যথা করছে। ঈশান শেষবার যখনই কথাগুলো বলতে নেবে তার আগেই মিলি যেটা করলো সেটার জন্য ঈশানের পুরো শরীরটাই যেন ঠান্ডা হয়ে গেল। ঈশান চুপচাপ দাঁড়িয়ে ভাবতে লাগলো কি হচ্ছে ওর সাথে। মিলির এমন কর্মকাণ্ডে ঈশানের যেন মস্তিষ্ক শূন্য হয়ে পড়ল। ও ভাবতেও পারছে না যে মেয়েটা কিনা ওর সাথে এরকম বিহেভ করেছে কি হলো সেটা জানতে ইচ্ছে করছে নিশ্চয়ই। ও ভাবতে পারছে না যে মেয়েটা কিনা ওর সাথে এরকম বিহেভ করছে কি হলো সেটা জানতে ইচ্ছে করছে নিশ্চয়ই। ঈশানের কথাগুলো শেষ হবার আগেই মিলে দুই হাতে ঈশানকে জাপটে জড়িয়ে ধরল। ওর গলাটা জড়িয়ে ধরে বুকে মুখ গুজে দিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল। ঈশানের মনে হতে লাগলো ওর বন্ধু এসব কিছু দেখছে, কিংবা ওর সাথে ভুল কিছু হচ্ছে। তখন ঈশান মেয়েটাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো। মিলি ওকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, আই এম সরি ঈশান, আমি বুঝতে পারিনি তুমি এরকম কিছু করোনি। তোমাকে অমর অবস্থায় দেখে আমি ভয় পেয়ে গেছিলাম। মাথা ঠিক ছিল না, কি বলতে কি বলে ফেলেছি আর কি করে ফেলেছি নিজেও জানি না। অন্যায় করেছে, আমার উচিত হয়নি তোমাকে এরকম করে বলা। সবটা না জেনেই তোমাকে জাজ করা উচিত হয়নি, আমার বোঝা উচিত ছিল তুমি আর যাই হোক মিমিকে ভালোবাসতে পারো না। মিলি কিছুক্ষণ সময় নিয়ে কথাগুলো বলল। তখন ঈশান বলতে লাগলো, সরি যে এরকম করে জড়িয়ে ধরে বলতে হয় সেটা জীবনের প্রথমবার আপনাকে দেখেই শিখলাম। আচ্ছা, আমি বুঝতে পেরেছি আপনি ভুল করেছেন। ম্যাডাম, এবার ছাড়ুন। দেখুন, আমার রুমে যারা থাকে ওরা এখন নেই। ওরা এরকম কিছু দেখলে ঝামেলা হয়ে যাবে।
আপনি এখানে কেন এসেছেন? এক্ষুনি এখান থেকে চলে যান প্লিজ ম্যাডাম। আমি আর আপনাদের বাসায় যাব না, আর আপনাদের লাইফে কোনো ঝামেলাও করব না। চাকরি থেকে আপনার আব্বু বের করে দিয়েছে, আমি চলে এসেছি। তো তোমাকে বাসা থেকে বের করে দেওয়াটা আমাদের অন্যায় ছিল। এসব বুঝতে পারিনি তুমি এরকম কোনো অন্যায় করনি। দয়া করে তুমি আমাদের সাথে ফিরে চলো। তোমার কোনো অসম্মান ও বাড়িতে আর হবে না। আমি তোমার সাথে সবচেয়ে বেশি ঝামেলা করি, মিসবিহেভ করি, তাই না? আমি এখন থেকে এরকম কিচ্ছু আর করবো না। সবই ঠিক আছে, কিন্তু মেয়েটা ওকে জড়িয়ে কেন ধরেছে ঈশান সেটাই বুঝতে পারছে না। জোর করে মেয়েটাকে ছাড়ালো, বলল, ম্যাডাম, সেটা আর সম্ভব না। আপনি যেটা করেছেন ভালোই করেছেন। আমার ওইরকম জোর জবরদস্তি করে চাকরি করার কোনো ইচ্ছেই ছিল না। আপনি বুঝতে পারেননি সেটা আপনার বিষয়, আমার ভুল ছিল না। আমি সেটা বলেছি, আপনার ব্যর্থতা আপনি বুঝতে পারেননি। এসব এখানে বলে কোনো লাভ হবে না। আপনি এখান থেকে চলে যান দয়া করে। আমি তো এখান থেকে যেতে তো আসিনি। যদি যাই একসাথে যাব, আর দুজনেই একসাথে যাব। মানে? ঈশান, তুমি কি আমার এত কাছে থাকার পরেও এই সামান্য বিষয়টুকু বুঝতে পারো না? আমি তোকে ভালোবাসি ঈশান। তোমাকে বোঝাইতেই পারছি না কতটুকু তোমাকে আমার প্রয়োজন, কতটা গভীরভাবে তোমাকে চাই। তুমি কেন বুঝতে চাইছো না? অনেক বেশি ভালোবাসি তোমাকে, থাকতে পারবো না তোমাকে ছাড়া। ম্যাডামের এমন কথাতে ঈশান যেন আকাশ থেকে পড়ল। ছেলেটা হতবাক হয়ে মেয়েটার দিকে তাকিয়ে রইল। বারবার বোঝার চেষ্টা করলো ও কি সত্যিই পৃথিবীতে আছে নাকি অন্য কোথাও আছে। ঈশান কয়েক পা পিছিয়ে গেল। মিলি এবার কেমন করে যেন অসহায়ভাবে ওর দিকে তাকালো। তারপর কিছু বলতে যাবে তার আগেই ঈশান হাতের ইশারায় ওনাকে থামিয়ে দিয়ে বলতে শুরু করলো, ম্যাডাম থাক, আর কিছু বলতে হবে না। দয়া করে এই অভিনয়টা আমার সাথে করবেন না। আমি না আপনার সাথে প্রেমের কোনো অভিনয় করতে পারবো, আর না আপনার সাথে টাইম পাস করতে পারবো। আমার পক্ষে সম্ভব না এসব করে নিজেকে আপনার আব্বুর কাছে আরও ছোট করা। আপনার আব্বু আমাকে এমনিতেই দু চোখে সহ্য করতে পারেনি। উনি ভেবেছেন আপনার ছোট বোনের সাথে আমি এসব কোনো সম্পর্কে জড়িয়েছি, যার জন্য আপনার কথাতে উনি আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। তাছাড়া কয়েক ঘন্টা আগে তো আপনি আমাকে ভুল বুঝেছেন। তাহলে এখন আপনার কি এমন হলো যার জন্য সবটা ভুলে গিয়ে আবার আমাকে আপনার চাই? আপনার এটা আবেগ ম্যাডাম, আপনি আমাকে ভালোবাসেন না। আমি আপনাকে ইগনোর করেছি এরকমটা মনে হয়েছে। দয়া করে এখান থেকে চলে যান ম্যাডাম। আমি ওই বাসায় ফিরে যেতে পারবো না। আপনি যদি ভালোবাসার নাটক করে আমাকে বোঝাতে চান আপনি আমাকে সত্যিই ভালোবাসেন, তাহলে আমি সেটা বিশ্বাস করছি না। আর এসব আবেগের বশে করছেন, বুঝেছেন? অন্তত আর যাই হোক আমি এসব বিশ্বাস করব না, কারণ আপনার মুখে ভালোবাসার কথা মানায় না ম্যাডাম। ম্যাডাম, দুদিন আগেও আপনি আমাকে সহ্য করতে পারেননি, ঘৃণা করেছেন প্রচুর পরিমাণে। প্রথম যেদিন আপনার আব্বু আমাকে আপনার সাথে পরিচয় করিয়ে দিল সেদিন আপনি আমাকে অপমান করেছেন। আপনি বলেছেন আমি গেও আর খ্যাত। তাহলে আপনি সেই খ্যাত ছেলেটাকে ভালোবাসেন, সেটা আমাকে বিশ্বাস করতে হবে? এসব নাটক অন্তত করবেন না। এটাতে আর যাই হোক অন্য কেউ বিশ্বাস করলেও আমি করব না। ঈশান, তুমি বুঝতে চাইছো না কেন? আমি সত্যিই তোমাকে ভালোবাসি। শুধু শুধু তোমাকে অনেক কষ্ট দিতে চাইছি। রাগ দেখিয়ে তোমাকে দূরে সরিয়ে দিয়েছি, তাই কষ্ট দিতে চাইছো? দিও না প্লিজ সোনা। না আমার আপনার ওপর রাগ আছে, আর না আপনার ওপর সেটা দেখাচ্ছি। দয়া করে এসব কথা বলা বন্ধ করুন। আবেগ দিয়ে কখনো জীবন চলে না ম্যাডাম। আপনি আর যাই হোক আবেগের বশে আমার সাথে যদি এই সম্পর্কে জড়ান তাহলে আপনি কষ্টটাই পাবেন। আমি আপনার সাথে এরকম সম্পর্ক নামক একটা নাটকে জড়াতে পারবো না। তুমি কেন বুঝতে চাইছো না? ঈশান, তোমাকে ভালোবাসি বলেই আমার বোনের সাথে ওই অবস্থাতে দেখে রেখে গিয়েছিলাম। আমি তোমাকে ভুল বুঝেছিলাম। ঈশান, নিজের ভালোবাসার মানুষের সাথে অন্য কাউকে দেখলে যে কেউ এই বিষয়টা মানতে পারবে না। তুমি একটাবার বলো, আমার জায়গায় তুমি থাকলে কি করতে? কি করতে তুমি? বিশ্বাস করবে আমি তোমাকে সত্যি ভালোবাসি? এই কাজটা করবেন না, আর যদি না করেন তাহলেই বিশ্বাস করব আপনি একটা ভালো মেয়ে। অন্তত আবেগের বশে এসব কথা বলা আপনাকে মানায় না। দয়া করে এসব কথা আপনি আর যাই হোক আমাকে বোঝাতে পারবেন না। আমি এতটাও বোকা নই। আপনি আমাকে ভালোবাসেন সেটা বললে আমি আপনাকে বিশ্বাস করে নেব? ঈশান, তুমি কেন আমাকে বোঝার চেষ্টা করছো না? আমি যে তোমার চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি, সেটা ভুল তুমি বলতে পারবে? তুমি আমাকে একটু পছন্দ করো না, ভালোবাসো না ঈশান? না ম্যাডাম, আমি আপনাকে ভালোবাসি না। দয়া করে এসব কথা বলবেন না। আপনি এখান থেকে চলে যান। আমি গতকালের মধ্যেই গ্রামে ফিরে যাব। আর ঠিক করেছি অন্তত আর যাই হোক আপনার সামনে থাকলে আপনি এসব বলে আমাকে ডিস্টার্ব করবেন। আর আপনার আব্বু জানতে পারলে আমাকে পৃথিবী থেকে সরিয়ে দেবে।
যদি আপনি এমনটা দেখতে না চান তাহলে অন্তত এই পাগলামিটা করবেন না। আর যদি চান একটা গরিব ঘরের ছেলে তার বাবা মায়ের শেষ সম্বল সেও তাদের থেকে হারিয়ে যাক, আমাকে যদি তাদের থেকে কেড়ে নিতে চান তাহলেই এই ভালোবাসার কথা বলে কেড়ে নেবেন। আর যদি আমার ভালো চান তাহলে আর এই ভালোবাসার কথা বলবেন না। দয়া করে আমাকে এসব বোঝাতে আসবেন না। আমি খুব ভালো করে জানি আপনি আবেগের বশে কথাগুলো বলছেন। এবার মিলি তাড়াহুড়ো করে এদিকে ওদিকে কিছু একটা খুঁজতে লাগলো। তারপর মেয়েটা খেয়াল করলো টেবিলের উপর একটা ছুরি রাখা। সাথে সাথে মিলি সেটা হাতে নিল আর বলতে শুরু করলো, আমি যদি তোমার জন্য মরতে পারি তাহলে তুমি বিশ্বাস করবে তো আমি তোমাকে কতটুকু ভালোবাসি? আজকে সত্যিই তোমার জন্য এখানে জীবন দিয়ে দেবো, তারপরে তুমি বুঝতে পারবে আমি তোমাকে ভালোবাসি কিনা। তোমাকে সহজ কথা সহজভাবে বোঝালাম আর তুমি আমাকে ইগনোর করছো। আমি একটা ভুল করে আমার বোনের সাথে তোমাকে দেখেছিলাম। আমার বোন তোমার প্রতি দুর্বল ছিল, সেটা থেকে ভেবেছিলাম যে তুমি এমন কিছু করেছো, কিন্তু তোমাকে হার্ট করতে চাইনি। ঈশ্বর আগের বয়সে করেছি সবটা। ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে দেখে সহ্য করতে পারিনি শোনা। আমার জায়গায় তুমি থাকলে সেটা মানতে পারতে না। অন্তত একটা বারের জন্য বলো তুমি আমাকে ভালোবাসো। আমাকে ছেড়ে তুমি অন্য কাউকে চাও না। আমাকে তুমি বিয়ে করবে, বলো না জান। বিয়ে? হোয়াট? মাথা খারাপ হয়ে গেছে আপনার? আমি ভুলেও আপনাকে বিয়ে করে তো দূরে থাক, আপনাকে নিয়ে এসব ভাবতেও চায় না। ম্যাডাম, সত্যি আপনার মাথাটা খারাপ হয়ে গেছে, তাই এসব কথা বলছেন। হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়েছি, তোমার জন্য পাগল। তোমাকে ভালোবাসি, পাগল হয়ে গেছি, তাই বোঝাতে পারছি না যে কতটুকু ভালোবাসি। আজকে এখানে আমি একটা মেয়ে হয়ে কেন এসেছি, তোমাকে বাসায় কেন ফিরিয়ে নিতে চাইছি বুঝতে পারছো না? কারণ তোমাকে আমি ভালোবাসি, তোমাকে ছাড়া থাকা আমার পক্ষে সম্ভব না। এসে তুমি কেন বুঝতে চাইছো না? না ম্যাডাম, আমি আপনাকে ভালোবাসি না, আর বুঝতেও চাইছি না যে আপনি আমাকে ভালোবাসেন। আপনার এই আবেগটা 2 দিনেই কেটে যাবে। আপনি কি করে এই পাগলামিটা করতে পারছেন? অতি সামান্য ছেলেকে আপনি ভালোবাসেন, সেটা কিনা আমাকে বিশ্বাস করতে হবে? অনেকেও বিশ্বাস করলেও আমি করব না। বিশ্বাস করবে না তো ভালোবাসি? স্বীকার করবে না তো তুমি আমাকে ভালোবাসো? দেখুন ম্যাডাম। ঈশান কথাগুলো শেষ করার আগেই মিলি হাতে সজোরে একটা টান দিল। ছুরিটা চালিয়ে দিতেই সাথে সাথে ফিনকি দিয়ে রক্ত পড়তে শুরু করলো। মেয়েটা চোখ জোড়া বন্ধ করে নিতেই চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। ঈশান তাড়াহুড়ো করে মেয়েটার হাত থেকে ছুরিটা নিয়ে ফেলে দিয়ে হাতটা চেপে ধরলো। বা হাতে মিলির হাতটা চেপে ধরে ডান হাতে মেয়েটার একটা থাপ্পড় মারার জন্য হাতটা ওঠানোর সাথে সাথেই মিলি চোখ জোড়া খুলে তাকালো আর ভয়ে কুঁকড়ে গেল। ঈশান হাতটা থামিয়ে ফেললো। তখন মিলি বলতে শুরু করলো, থামলে কেন? মারো মারো, বকো, যা ইচ্ছে তাই করো, তারপরে দূরে সরিয়ে দিও না। আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া। মিলি কথাগুলো বলেই আবারও ঈশানকে শক্ত করে জড়িয়ে ধরল। ঈশান এখনও এক হাতে ওর কাটা হাতা ধরে রেখেছে। এবার ফ্রেন্ড উঠে দাঁড়ালো আর বলতে আরম্ভ করলো, ঈশান, ভাবির হাত থেকে তো রক্ত পড়ছে, তুই ওনাকে এক জায়গায় বসিয়ে দিয়ে হাতটা পরিষ্কার করে ব্যান্ডেজ করে দে, না হলে রক্ত ঝরতেই থাকবে। আমার কিচ্ছু চাই না ভাইয়া, আমার তো আপনার ফ্রেন্ডকেই চাই। ওকে একটু বোঝা না যে আমি ওকে ভালোবাসি। আমি ওকে এখান থেকে নিয়ে যেতে চেয়েছি। ও আমার থেকে দূরে গেলে আমি বাঁচতে পারবো না। পাগল হয়ে গেছেন আপনি? কিসব বাজে বাজে কথা বলছেন? আপনি আমার সাথে কখনোই মানিয়ে নিতে পারবেন না ম্যাডাম। আমার ওই করে ঘরে গিয়ে আপনার মতো বড় লোকের মেয়ে থাকতে পারবে না। আপনার আব্বু একজন এমপি, আর সেখানে আমি একজন সাধারণ কৃষকের ছেলে। কি করে থাকবেন আপনি আমার বাসায় গিয়ে? ভালোবেসে তুমি আমাকে যেখানে রাখবে আমি সেখানেই থাকবো। আমাকে ফিরিয়ে দিও না ঈশান, আমি ভালো থাকতে পারছি না। তোমার থেকে দূরে গিয়ে আমি সত্যি মরে যাব। তুমি সব সময় আমার আশেপাশে থাকলেও আমার বড্ড বেশি ভয় হয় কখন কোনো মেয়ের মায়ে পড়ে আমাকে বলে যাবে। আমি সেটা হয়তো বা সহ্য করতে পারবো না। সত্যি তখন উল্টোপাল্টা কিছু একটা করে বলবো। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না শোনা। ঈশান পড়ে গেল মহাবিপদে। ছেলেটা জানতো ম্যাডাম ওর প্রতি দুর্বল, কারণ ওনার কাজে কর্মে সেটা বুঝতে পেরেছিল। কোনো মেয়েকে ওর পাশে সহ্য করতে পারে না। তার উপর মিলির কিছু ভাঙা ভাঙা কথা ঈশানকে বারবার জানান দিয়েছিল এই মেয়েটা ওর প্রতি দুর্বল। আর ঈশান এতটা বোকা নয় যে এগুলো কিছুই বুঝতে পারবে না। ঈশান চাইছে মেয়েটাকে বুকের সাথে জড়িয়ে নিতে, কারণ এর কান্নাটা ঈশানের কেন জানি আজকে সহ্য হচ্ছে না। ওর জন্য মেয়েটা হাত কেটে ফেলেছে। ঈশান জোর করে মিলিকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু মিলি ছাড়ছে না। ঈশান ওকে জোর করে ছাড়িয়ে নিতে গেলে মিলি ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো, আগে বলো তুমি আমাকে ভালোবাসো। যতক্ষণ না বলবে ভালোবাসো ততক্ষণ অবধি আমি তোমাকে এমন করে জড়িয়ে ধরেই রাখবো। আজকে এখান থেকে আমার লাশটাই যাবে। যদি আমি ফিরে যাই
তাহলে তোমাকে সাথে নিয়েই ফিরবো, নাইলে কখনোই এখান থেকে ফিরবো না। ঈশান, তুমি আমাকে ভালোবাসবে, আমাকে বিয়ে করবে, তবেই আমি এখান থেকে যাব। আপনি বুঝতে পারছেন না কেন ম্যাডাম? এটা সম্ভব না। একজন এমপির মেয়ে সাধারণ একজন গরিব কৃষকের ছেলেকে ভালোবাসতে পারে না। আপনার স্ট্যাটাসের সাথে আমি কিছুতেই খাপ খাইয়ে নিতে পারবো না। ও, তার মানে তুমি চাইছো আমি তোমার চোখের সামনে শেষ হয়ে যাই, সেটা দেখতে? ঠিক আছে, ঠিক আছে, দাঁড়াও, আমি দেখাচ্ছি। মিলি কথাগুলো বলে ঈশানকে ছেড়ে দিল। তারপর আবারও ছুরিটা হাতে নিতে গেলে ঈশান ওকে হ্যাচকাটানে এক বুকের কাছে নিয়ে আসলো। তারপর দুই হাতে মাথাটা বুকের সাথে চেপে ধরলো, নিজেও কেঁদে ফেললো। কিন্তু মিলি সেটা দেখতে পেল না। ঈশানের বুকের ভিতরে ধুকপুকুনিটা বেড়ে গেছে। মিলি কান পেতে সেটা শুনতে লাগলো। একটু বাদে মিলি ঈশানকে দু হাতে জড়িয়ে ধরে বলতে লাগলো, হারিয়ে যাওয়ার যদি এতই ভয়, তাহলে কেন বলতে চাইছো না তুমি আমাকে ভালোবাসো? থাকতে পারবে না আমি মরে গেলে? এটা কি করলেন ম্যাডাম? আপনি শেষ পর্যন্ত আপনার প্রতি দুর্বলতা প্রকাশ করতে বাধ্য করলেন। আপনি কি ভেবেছেন আমি আপনাকে নিয়ে কোথায় থাকব, কি করব? আমি কিছুই বুঝে উঠতে পারছি না। আপনি আমার মাথাটা পুরো খারাপ করে ফেলেছেন। আমি এসব ভাবতে পারছি না ম্যাডাম। আর কিচ্ছু ভাবতে হবে না। তুমি ভয় পাচ্ছ তো আমি তোমাকে ছেড়ে দিব কিংবা আব্বু আমাদের দূরে সরিয়ে দিবে? এমন কিছু আব্বু করতে পারবে না। আর আগে আমি আজকে তোমাকে বিয়ে করে নিয়ে বাসায় যাব। ম্যাডাম, আপনার কি মাথা খারাপ? আপনি কি বুঝতে পারছেন না কি সব আবোল তাবোল বলছেন? আসলে আপনার মাথাটা নষ্ট হয়ে গেছে। আসার সময় কোথাও আঘাত পেয়েছেন তাই না? সেজন্য এসব আজে বাজে বকছেন। দাঁড়ো, বোঝাচ্ছি। ভাইয়া, আপনি একটু পেছনের দিকে ফিরুন না। ঈশানের ফ্রেন্ড মেহেদি বিষয়টা বুঝতে পারল না। তারপরও উল্টো দিকে ঘুরল। মিলির সাথে সাথে ঈশানের ঠোঁট দুটো বন্ধ করে দিল। আর কিভাবে বন্ধ করলো সেটা হয়তো আপনাদের বলতে হবে না। এক হাতে ছেলেটার শার্টের কলার, অন্য হাতে চুলগুলো আঁকড়ে ধরে ঠোঁট জোড়া দিয়ে ছেলেটার ঠোঁট বন্ধ করে দিল। মিলি বড় বড় শ্বাস দিচ্ছে। ঈশান অবাক চোখে মেয়েটার দিকে তাকালো। লজ্জায় মিলি ওর বুকে মুখ লুকালো। কয়েক সেকেন্ড বাদেই ঈশান ওকে জোর করে ছাড়ালো। তারপর বেডে বসিয়ে দিয়ে একটা কাপড় দিয়ে হাতটা পরিষ্কার করে দিল। তারপর ব্যান্ডেজ করে দিয়ে হাতটা ধরে বলতে লাগলো, এই মেয়ে, যদি আপনার কিছু হয়ে যেত তাহলে কি হতো বলুন তো? এরকম পাগলামি কেউ করে? ভালোবাসার মানুষের জন্য মানুষ সবই করে। তুমি ভালোবাসো না আমাকে? এরপরেও কি সব বলতে হবে? আর কি আপনি বুঝতে পারেন না আমি কি করে বলবো আপনাকে ভালোবাসি? একটা জুনিয়র ছেলে একটা সিনিয়র মেয়েকে ভালোবাসতে পারে না, তার উপর মেয়েটা এমপির মেয়ে হলে তো ভালোবাসার কথা মুখে আনাটাই পাপ। এখনো কি আরো কিছু করে বোঝাতে হবে? তুমি এখন আমার সাথে কাজে অফিসে যাবে, চলো। মিলি কথাগুলো বলে ঈশানের হাতটা টেনে দাঁড় করালো। ছেলেটা অবাক চোখে মেয়েটার দিকে তাকিয়ে আছে। মিলি ঈশানকে নিয়ে যেতে পা বাড়ালো, কিন্তু হাতে টান পড়লো। ছেলেটা এক পাও নড়ল না। সাথে সাথে মিলি বলতে লাগলো, কি হলো শোনো, যাবে না? ভাইয়া, আপনি আপনাদের আরও কয়েকজন বন্ধুকে ডেকে দিন তো। আজকে আপনার বন্ধু আর আমার বিয়ে হবে। বিয়ে করে তবে বাসা যাব। দেখি তারপরে আব্বু আমাদের কি করে দূরে সরিয়ে দেয়। তোমাকে কিচ্ছু বলতে হবে না। তুমি শুধু আমার কথাতে হ্যাঁ আর নাতে না বলবে। আমি বাদ বাকিটা দেখব। মাথা ঠিক নেই আপনার। এসব করলে আপনার আব্বু আমার যেটুকু বেঁচে থাকার ইচ্ছা আছে সেটুকু আর রাখবে না। আমি তো ভয়েই শেষ হয়ে যাব। আপনি বুঝতে চাইছেন না কেন? আপনি একটা মেয়ে হয়ে সব কিছু ঠিক করতে পারবেন না ম্যাডাম। আপনি ঈশান আর কথাটা বলে শেষ করতে পারল না। তার আগেই মিলি ওর ঠোঁটের উপর আঙুল দিয়ে আটকে দিল। তারপর আদুরে গলায় বলতে লাগলো, চুপ, একদম চুপ। এই ছেলে, তুমি কি আমার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারছো না? আমি তোমার জন্য সবটা করতে রাজি আছি। আমার এই পিচ্চিটাকে চাই, গার্ডি হিসেবে নয়, পর হিসেবে চাই। আমি যেভাবেই হোক আজকের মধ্যে যদি আব্বু আমাকে রাজি করাতে না পারি, তাহলে তোমাকে নিয়ে গ্রামে চলে যাব। ওরা কি করে আমাকে তোমার থেকে দূরে সরায় আমিও সেটা দেখে নেব। ম্যাডাম, আপনি শুধু শুধু পাগলামি কেন করছিস? তুই না বলতেই ম্যাডাম তোকে হয়তো ভালোবাসেন, তুই সেটা বুঝতে পারিস? তাহলে এখন চোখের সামনে দেখতে পাচ্ছিস যে ম্যাডাম তোকে কতটা ভালোবাসে। ভাবি, আপনি ওকে নিয়ে কাজী অফিসের দিকে যান, আমরা আসতেছি। দেখেছো, তোমার ফ্রেন্ডও আমাদের বলছে বিয়েটা করে নিতে। তাহলে খামোকা আমাকে দূরে কেন সরিয়ে দিতে? আব্বুকে আমি বাসায় গিয়ে বোঝাবো। বাদ বাকিটা তুমি আমার উপরে ছেড়ে দাও। তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি শুধু আমাকে ভালোবাসবে। মিলি কথাগুলো বলে ঈশানকে জোর করে টানতে টানতে বাহিরে নিয়ে আসলো। ছেলেটা ভাবতে লাগলো, শালার এমপি শ্বশুর মশাই আমাকে বাসা থেকে বের করে দেওয়া।
শুধু শুধু আমাকে বলবো যা। দাঁড়াও, তোমার মেয়েকে যদি আজকে বিয়েটা না করি তাহলে আমার নামও ঈশান নয়। আমাকে ভুল বোঝা, তাই না? গায়ে হাত তোলা। শালা শ্বশুর আপনার তো হচ্ছে। আগে মেয়ের জামাই হই, তারপরে দেখবো কি করে আমাকে মিলির থেকে দূরে সরায়। ছোটবেলাকার মতো মাথায় একটা দুষ্টুমি বুদ্ধি ঘুরপাক খেতেই এবার ঈশানও মিলির সাথে তাল মিলিয়ে যেতে লাগলো। ঈশান কোনো কথা বলছে না, বাইরে এসে দাঁড়ালো। একটা রিকশায় উঠলো দুজন। মিলির পাশাপাশি এই প্রথম ঈশান বসবে ভেবেই শরীরের মধ্যে কেমন একটা অনুভূতি কাজ করলো। ঈশানকে মিলি চোখের ইশারা করতেই ছেলেটা মিলির পাশে উঠে বসলো। ঈশান একটু দূরত্ব রেখে বসতে গেলে এবার মিলি ওর একটা হাত ধরে কাঁধে মাথা রেখে জড়িয়ে ধরলো। মিলির যেন আনন্দের সীমা নেই। ঈশান ওর মুখের দিকে তাকিয়ে আছে। মেয়েটা চোখ বন্ধ করে কিছু একটা অনুভব করার চেষ্টা করছে। এবার ঈশান ওর দিকে করে তাকিয়ে আছে দেখে মিলি বলতে লাগলো, এমন করে কি দেখো শোনো? না মানে আসলে আপনাকে দেখছিলাম। আপনি না, তুমি বলো। আমি তোমার বউ হব। একটু পরে দুজন পবিত্র একটা বন্ধনে আবদ্ধ হব। আর এখন তুমি আপনি করে আবার দূরত্ব বজায় রাখছো। আপনি বললে পরপর লাগবে শোনো। প্লিজ এসব বলো না। যদি পারো আমাকে এখন একটু আদর করো। আপনার কি লজ্জা শরম বলতে কিছু নেই? সামনে রিক্সাওয়ালা মামা আছে আর আপনি রাস্তার মাঝখানে এইভাবে আদর করতে বলছেন? আসলে আপনার বুদ্ধি শুধু সব লোপ পেয়েছে। থুর। লজ্জা পাওয়ার কি আছে? আর তাছাড়া বরটা আমার পিচ্ছি, লজ্জা পেলে সে পাবে, আমি কেন পেতে যাব? হ্যাঁ, লজ্জা পাচ্ছি। ঈশান আর মেয়েটার সাথে আর কোনো কথা বলল না। এই মেয়েটা যত বেশি কাটাবে তত বেশি ঝামেলা হবে। ওরা আধা ঘন্টার মধ্যে কাজী অফিসের সামনে চলে আসলো। এসে দেখলো ফ্রেন্ডগুলো আগে থেকে এসে দাঁড়িয়ে আছে। এবার মিলি আর ঈশানের কাজীর সামনে গিয়ে বসে পড়লো। কোনো কথা ছাড়াই মেয়েটাকে বিয়ে করলো। কেন করলো, কী জন্য করলো জানে না, তবে বারবার মনে হচ্ছে এই মেয়েকেও হারাতে পারবে না, কারণ এত ভালো আগে কেউ ওকে বাসেনি। আব্বু আম্মুর পরে যদি কোনো মেয়ে ওকে ভালোবেসে থাকে তাহলে সেটা মিলি। ঈশান জানে না এই মেয়েটার সাথে সম্পর্কটা আর কয়েক ঘন্টা কিংবা কয়েক বছর টিকবে। তারপরও আজকে এই মেয়েটাকে হারাতে চায় না বলে ওকে বিয়েটা করে নিল। এরই মাঝে ঈশানের বারবার মনে হতে লাগলো আব্বু আম্মু জানতে পারলে হয়তো কষ্ট পাবে। তাছাড়া ওদেরকে না জানিয়ে বিয়েটা করেছে জানতে পারলে ওরা মন খারাপ করবে। কিন্তু মিলি ওকে সান্ত্বনা দিল আর আশ্বাস দিল যে আব্বু আম্মুকেও বোঝাবে। বিয়ের কাজ সম্পন্ন করতেই এবার ঈশানের বন্ধু দুজনের দিকে দুটো মালা এগিয়ে দিলে তখন একটা ঈশান আরেকটা মিলি হাতে নিল। দুজন মালা বদল করলো। তারপর মেয়েটা সবার সামনে ঈশানকে জড়িয়ে ধরলো আর খুশিতে ওর বুকের মধ্যে মুখ লুকিয়ে ফেলল। ঈশান হতভম্ব হয়ে গেল আর মিলিকে সবার সামনে বলতে লাগলো, এমপির মেয়ে আসলে একটা নির্লজ্জ বেহা যে সবার সামনে এরকম করে বডিগার্ডকে জড়িয়ে ধরতে। আর একবার যদি বডিগার্ড বলো না তাহলে তোমাকে খুন করে ফেলবো। আর ভুলেও আমাকে বডিগার্ড বলার মতো আর ভুলটা করবে না। আমার বরকে বডিগার্ড বলার সাহস তোমার কি করে হয়? তুমি এখন থেকে এমপির বড় মেয়ের জামাই, সেটা কিন্তু ভুলে যাচ্ছ। খবরদার আর বডিগার্ড বলবে না। ঈশান মুচকি হেসে মিলিকে ছাড়িয়ে নিল। তারপর মুখের দুপাশে হাত রাখলো, কপালে চুমু দিয়ে সবাই দুহাতে হাততালি দিতে আরম্ভ করলো। মিলি লজ্জা পেয়ে সেখান থেকে বেরিয়ে গেল। ঈশান কাজের টাকা পয়সা পরিশোধ করে দিয়ে বাইরে আসলো। মিলি আঁচল দিয়ে মাথায় ঘোমটা টেনে দাঁড়িয়ে আছে। ঈশান বুঝতে পারলো না এখন আবার এই মেয়েটার কী হলো। ঈশান এসে মিলির হাত ধরলো, সাথে সাথে মিলি ঈশানের দিকে তাকাতে বলতে লাগলো, কি ব্যাপার, এখানে এরকম লজ্জাবতীর মতো মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছেন কেন? এই তো বললেন লজ্জা নেই আপনার, সেটা নাকি আমার লাগে, তাহলে আপনি এখন লজ্জা পাচ্ছেন কেন? হুম। আরে বাবা, আমি তো তোমার নতুন বউ, সেই জন্য। এখন রিক্সা রাখো, চলো বাসায় যাই। বাসায় যেতেই হবে? এখন যদি আপনার আব্বু এই অবস্থাতে আমাদের দুজনকে দেখে তাহলে কিন্তু একদম গুলি করে মারবে আমাকে। আমি থাকতে তোমার গায়ে একটা ফুলের টোকাও পড়তে দেবো না। শোনো, এবার রিক্সা রাখো। ঈশান এবার কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আশেপাশে তাকিয়ে দেখে একটা রিক্সা আসছে। ঈশান ডেকে দাঁড় করাতেই মিলি উঠে বসলো। ঈশানও উঠে বসলো। মিলি উঠে বসলো, আবার ঠিক আগের মতোই ওর হাত জড়িয়ে ধরলো। আধা ঘন্টার মধ্যে ওরা বাসার সামনে এসে থামলো। ঈশানের হাত পাও অসাড় হয়ে আসছে। ঈশান জানে না আজকের পর আর দু চোখে এই পৃথিবীর আলো দেখতে পারবে কি না। মিলি কলিং বেল দিতেই এবার বাসার কাজের লোক এসে দরজা খুলে দিল। ওদের দুজনকে এ অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে কাজের লোকটা পুরো বাড়ি মাথায় করে ফেলল।
মিলির আব্বু আম্মুকে চিৎকার করে ডাকতেই মিলির আব্বু আম্মু মিলির ছোট বোন এসে দরজায় দাঁড়ালো। ওদেরকে এই অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে মিলির আব্বুর তো ফিট খাওয়ার মতো অবস্থা। মিলির বোন তো হাঁ করে তাকিয়ে আছে। এবার মিলির আব্বু বলতে শুরু করলো। এইসবের মানে কি? এর মানে কি দেখতে পাচ্ছ না? মেয়ে আর তার জামাই দাঁড়িয়ে আছে। তাদেরকে বরণ করে ঘরে তুলতে বলো। আম্মুকে এখনও কি আমাদের বাইরে দাঁড় করিয়ে রাখবে? মেয়ের জামাই মানে? পাগল নাকি মাথা খারাপ? কিসব বলছো মামুনি? আমি ওকে বাসা থেকে বের করে দিয়েছি আর তুমি কিনা ওকে বিয়ে করবে বলছো? আব্বু, আমি ওকে বিয়ে করবো সেটা বলিনি। আমি ওকে বিয়ে করে তারপরে বাসায় এসেছি। ঈশান আসতেই চাইছিল না, জানো তো। আমি আমি ওকে এতদিন ধরে ভালোবাসি আর ওকে একটাবার বোঝাতেই পারিনি। তারপর আজকে বুঝিয়ে কষ্টে রাজি করিয়ে বিয়ে করেছি। দেখো, হাত পা কেটে তারপরে ওকে রাজি করাতে বাধ্য হয়েছি। ও তো আসতেই চাইছিল না, ভয় পাচ্ছিল। আসলে তুমি হয়তো ওর উপরে রাগ করবে। শায়লা, তোমার মেয়ে কিসব বলছে? তোমার মেয়ের মাথা খারাপ হয়ে গেছে। ওকে এখনই রুমে নিয়ে যাও। আর ওকে তো আমি বাসা থেকে বের করে দিয়েছি। আর কোনো কি দরকার আছে এই বাসায় আনার, আমাকে ওর কাছে ছোট করার? ভালোবাসার মানুষের কাছে ছোট হতে আমার সমস্যা নেই। আব্বু, আমি ওকে ভালোবাসি। কান খুলে শুনে রাখো, আমরা দুজন বিয়ে করে নিয়েছি আর এখন তোমাদের দোয়া চাইতে এসেছি। তোমরা সবাই ভালোই ভালোই দোয়া করলে করো, না হলে আমরা গ্রামে চলে যাব। আর হ্যাঁ, ঈশানকে এর জন্য দোষারোপ করবে না। সব দোষ আমার। আমি জোর করে ওকে ভালোবাসাটা বুঝিয়েছি। আর বিয়েটা আমার জোরাজোরিতেই ঈশান করেছে। আমি সুইসাইড করতে চেয়েছিলাম বলে ও আমাকে বিয়ে করেছে। এখন আর যাই হোক, ওকে ভুল বোঝার মতো ভুলটা দ্বিতীয়বার আর করো না। আর হ্যাঁ, ওকে আমি জোর করে ব্ল্যাকমেল করে বিয়ে করেছি। ও রাজি ছিল না, ভয় পাচ্ছিল এখানে আসার কথা শুনে। তোমার মাথা খারাপ হয়ে গেছে? শেষে এমপির মেয়ে কিনা বিয়ে করলো একটা গরিব ছেলেকে। ভাবতেই আমার লজ্জা লাগছে। আমি ওকে রাস্তা থেকে উঠিয়ে এনে এখানে চাকরি দিয়েছিলাম আর ও শেষ পর্যন্ত আমার মেয়েকে পটিয়ে নিল। আমি ভেবেছিলাম আমার ছোট মেয়ের ওপরও কোনো জাদু করেছে, কিন্তু এখন তো দেখি যার পেছনে ওকে বডিগার্ড হিসেবে ঘুরেছি সেই মেয়েকে পাগল করেছে। আজকে আমি ওকে গুলি করে মারব। আমার বন্দুকটা কোথায়? আমি ওকে এই মুহূর্তে এখানে চোখের সামনেই ক্ষতি করে মারব। ওর সাহস কী করে হলো আমার মেয়েকে এরকম করে জল পড়া খাইয়ে পাগল করার? মিলির আব্বুর এরকম চিৎকার চেঁচামেচিতে বাড়ির সিকিউরিটি গার্ড, আশেপাশে যত লোকজন ছিল সব জড়ো হয়ে গেল। মিলির আব্বু এবার দৌড়ে রুমের দিকে চলে গেল। মিলি ওর আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো। আম্মু, তোমার জামাইকে থামাও। যদি সেটা না হয় তাহলে আজকে এখানে কিছু একটা হয়ে যাবে বলে দিলাম। আমি ঈশানকে ছাড়া এক পাও এখান থেকে সরবো না। ওকে যদি এই বাসায় ঢুকতে না দেয় তাহলে আমিও বাসায় ঢুকবো না বললাম। আমি গ্রামে আমার শ্বশুরবাড়ির সাথে শ্বশুর শাশুড়ির কাছে গিয়ে থাকবো। আমার এসব কিচ্ছু চাই না। এসব কিছুর মধ্যে থেকে আমার অস্বস্তি বোধ হচ্ছে আর এসব নিতে পারছি না। এসব বড়লোকের ব্যাপার আমার ভালো লাগছে না। আমি শান্তি মতো ঈশানের বুকে মাথা রেখে প্রতিদিন শান্তিতে ঘুমাতে চাই। দয়া করে তোমরা আর ওকে নিয়ে অশান্তি করো না। এসব আর ভালো লাগছে না। আব্বুকে বোঝাও। আমি ঈশান আব্বু আম্মুকে ডাকবো, ওনাদেরকেও বোঝাতে হবে। একমাত্র ছেলের বিয়েটা ওনারা দেখতে পারেনি, জোর করে আমি ওনাদের ছেলেকে বিয়ে করে নিয়েছি। সেটা ওনাদের জন্য কতটা কষ্টের, কতটা খারাপ লাগার তুমি বুঝতে পারছো? এটা তুমি কি করেছো মামুনি? না জানি হুট করে ছেলেটাকে বিয়ে করে নিলে। ওকে ভালোবাসা, পছন্দ করো, সেটা ঠিক আছে। তোমার আব্বু ওকে রাগ করে বাসা থেকে বের করে দিলে তার জন্য একেবারে বিয়ে করে তোমাকে ভুল শুধরে নিতে হবে? আম্মু, আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি। এমন নয় যে ভুল সিদ্ধান্ত করার জন্য বিয়ে করেছি। তোমরা কেন বুঝতে চাইছো না? আমি ওকে সত্যি সত্যি ভালোবাসি। ওর সাথে থাকতে চাই বলেই সবসময় রাখতে চাই বলেই বিয়েটা করেছি। দয়া করে এটাকে অন্য কিছুর মধ্যে ঠেলে দিও না। তুমি আব্বুকে বোঝাও। আব্বু কিন্তু গন্ডগোল কিছু একটা পাকাবে, সেটা কারোর জন্যই ভালো হবে না বলে রাখলাম। এরই মাঝে মিলির আব্বু দৌড়ে নিচে নেমে আসলো। তারপর রিভলভারটা ঈশানের দিকে তাক করতেই মিলি ঈশানের সামনে গিয়ে দাঁড়ালো। দুহাত মেলে দিয়ে বলতে লাগলো। অন্যায় যদি কেউ করেই থাকে তাহলে আমি করেছি। মারলে আমাকে মারবে, ওর কোনো তো দোষ নেই। দয়া করে এরকম কোনো পাগলামি করো না যার জন্য তোমার মেয়েকে হারাতে হয় আর মেয়ের জামাইকে হারাতে হয়। অবশ্য আমি এটা খুব ভালো করেই জানি। ততক্ষণ অবধি ওকে মেনে না নেবে ততক্ষণ অবধি তোমার ঈশানের প্রতি কোনো মায়া দয়া হবে না, যতক্ষণ না ওকে মেনে নেবে। তাই তোমার আমাকে শেষ করে দিতে হবে। তোমার যদি এতই রাগ থাকে তাহলে তুমি আমার উপরে দেখাও, তারপরে ওর কোনো ক্ষতি করবে না আব্বু।
অন্যায়টা আমি করেছি, জোর করে ওকে বিয়েটা করেছি আমি। আমাদের বিয়ের প্রমাণও আমার কাছে আছে। তুমি যদি কাজকে ডাকতে চাও তো ডাকতে পারো। সে খুব সহজ স্বাভাবিকভাবেই বলে দিবে বিয়েটা আমি ওকে জোর করে করেছি। মামুনি, তুমি আমার সামনে থেকে সরে যাও, নালে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। স্যার, আমার কথা তো শুনুন। আমি মিলি ম্যাডামকে ভালোবাসি, আর ম্যাডাম আমাকে ভালোবাসে। আমি ওনাকে ইগনোর করার চেষ্টা করেছিলাম, কিন্তু কি করব বলুন? আপনার মেয়ে যে রাগী আর জেদি, তাতে যদি এরকম কিছু না করতাম তাহলে সত্যি নিজের কোনো ক্ষতি করে দিত। দয়া করে আর এইসব কাণ্ড ঘটাবেন না প্লিজ। আমাদের কথাটা বোঝার চেষ্টা করুন। মিলি, তুমি সামনে থেকে সরে যাও। যদি সামনে থেকে না সরো তাহলে কিন্তু সেটা তোমার জন্যই ভালো হবে না। আমি ভালো কিছু চাচ্ছি না আব্বু, আমি শুধু ওকে চাইছি। এরকম পাগলামি করো না, নাহলে তোমার মেয়েকে হারাতে হবে। মিলির আব্বু প্রচণ্ড পরিমাণে বাড়াবাড়ি করতে লাগলো। তখন মিলির আম্মু এসে ওনার হাত থেকে পিস্তলটা কেড়ে নেওয়ার চেষ্টা করে বলতে লাগলো, কিসব পাগলামি করছো তুমি? এটা ছাড়ো, গুলি বেরিয়ে যাবে। মেয়ের গায়ে লেগে গেলে কিন্তু মেয়েকে তোমার হারাতে হবে। প্রতিপত্তি, ক্ষমতা আর স্ট্যাটাসের কথা ভেবে মেয়ের জামাইকে মারতে চাইছো? তাতে কারো ভালো হবে না। ওরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছে। ভালোবাসার মানুষকে বিয়ে করা কি অন্যায়ের? তুমি আমাকে ভালোবেসে বিয়ে করনি। তোমার তখন কি ছিল? কিছুই ছিল না। তোমার অনেক আছে, তাই তুমি ওকে উপরে তুলে দাও। সেটা তো করতে পারছো না। মেয়ের ওপর রাগ দেখে এরকম কোনো কাজ করো না, যার জন্য দুজনকে আমাদের হারাতে হয়। মামুনি, তুমি জামাইকে নিয়ে ভেতরে আসো। না আম্মু, আব্বু, আমাদের মেনে না নিলে আমরা এ বাসাতে ঢুকবো না। আমি ঠিক করে নিয়েছি, ঈশানকে যদি আব্বু মেনে না নেয় তবে আমি ওকে নিয়ে বাসায় ঢুকবো না। আর যদি মেনে নেয় তাহলেই ঢুকবো, নাহলে আমরা গ্রামে চলে যাব। গ্রামে চলে যাবে মানে কি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? গ্রামে গিয়ে ওই পরিবেশে তুমি কিছুতেই থাকতে পারবে না মামুনি। মিলি, সামনে থেকে সরে যাও। আর যদি এখানে এক মুহূর্ত দাঁড়াও তাহলে আমি ভুলে যাব যে তুমি আমার মেয়ে। আমার মেয়ে হয়ে তুমি এরকম একটা কাজ কি করে করতে পারলে? আমাকে না জানিয়ে বিয়ে করার সাহস কি করে হলো তোমার? তার উপর আবার এরকম একটা ছেলেকে। ও, তার মানে এত কিছুর পরও তুমি এইসব বিষয় মানবে না? আমি ওকে এত কষ্ট করে বোঝালাম, বিয়ে করলাম, আর তুমি এখন যদি আমাকে বলো আমি এখান থেকে চলে যাই, তাহলে চলে যাই। বাবু চলো, এখান থেকে চলে যাই। এখানে আমাদের কোনো জায়গা হবে না। তাছাড়া যেখানে আমার জামাইয়ের জায়গা হবে না সেখানে আমি কি করে থাকবো? আমি আমার জামাইকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। চলো এখান থেকে। তুমি আমাকে যা খাওয়াবে আমি তাই খেয়ে থাকবো। আর হ্যাঁ, আমার শাশুড়ির থেকে সব সময় সব কিছু শিখে নেব। তুমি শুধু আমাকে তোমার বুকে রাখবে, তাহলে আমি সারাটা জীবন চাওয়া পাওয়া ছাড়াই তোমার কাছে কাটিয়ে দেবো। তুমি আমাকে যেমন খুশি রাখবে, তারপরেও তোমার সাথে থাকবো। এত টাকা পয়সার আমার কোনো দরকার নেই শোনো। ঈশান মিলির হাত ধরল। তারপর দুজন যখনই চলে যেতে নিবে তখনই মিলির আব্বু বলতে লাগলো, তোমাদের সাহস কি করে হয় আমার সামনে থেকে কথা না বলে চলে যাওয়ার? আমাদের না জানিয়ে বিয়ে করাটা অন্যায় ছিল। অন্যায় করে আবার এখান থেকে চলে যাচ্ছ? তোমাদের কি ভয় করছে না আমার সামনে থেকে তোমরা চলে যেতে চাইছো? তারপর আবার আমি কথা শেষ করার আগেই চলে যাচ্ছ। আমি তোমাকে এখান থেকে চলে যেতে বলেছি, তাই বলে দুজনকেই চলে যেতে বলিনি। কিন্তু আমি আমার জামাইকে ছাড়া থাকতে পারবো না আব্বু। আমি ওকে ছাড়া কিছুতেই থাকবো না। দয়া করে অন্তত আর যাই হোক ওকে ছাড়া আমাকে থাকতে বলো না, সেটা আমার পক্ষে সম্ভব নয়। মিলির আব্বু কিছুক্ষণ চুপ করে রইল। এবার মিলির আম্মু এসে ওনার সামনে দুহাত জোর করে বলতে লাগলো, ওগো, অশান্তি করো না তো। তুমি মেয়ের জামাইকে মেনে নাও, আর এরকম কোনো কাজ করো না যার জন্য আমাদের মেয়ে কষ্ট পায়। আজ হয়তো ছেলেটা গরিব আছে, তুমি ওকে একটু চেষ্টা করলেই উপরে তুলে দিতে পারবে। আমাদের উচিত যারা আমাদের থেকে নিম্ন স্তরের তাদের সাহায্য করা। তোমার এত ক্ষমতা, এত টাকা পয়সা কিসের জন্য? শুধু তোমার মেয়েদের জন্য। দুটো মেয়ে, একটা মেয়ে যদি এরকম না বলে কেউ বিয়ে করে নিজের ইচ্ছেতে, সেটাতে কি করার থাকতে পারে? এজন্য আব্বু হয়ে রাগ করে যদি এখন ওকে দূরে সরিয়ে দাও, তাহলে কি সেটা ভালো দেখাবে? ভালোবাসার মানুষগুলোকে মেনে নেওয়াটাই সবচেয়ে বড় সমাধান। আমি বলি কি, তুমি ছেলেটার বাবা মাকে ডাকো,
তারপর কথা বলে দরকার হয় ওদের বিয়েটা আবার দুজন মেয়ের পরিবারের মতামতের সহিত দাও। মিলির আম্মু আর ছোট বোন অনেকক্ষণ ওদের আব্বুকে বোঝালো। একটা সময় লোকটা পিস্তলটা ফেলে দিয়ে তারপর ফোনটা এগিয়ে দিয়ে বলতে শুরু করলো, তোমার আব্বু আম্মুকে কল করো, আর হ্যাঁ, কোনো কিছু বলতে হবে না, বলবে তোমার স্যার তাদের সাথে কথা বলতে চেয়েছে। ঈশান ভয় পাচ্ছে। তারপর মিলির আব্বুর হাত থেকে মোবাইলটা নিতেই মিলি ওকে ইশারা করলো। ছেলেটার আব্বুকে কল করলো। ঈশান ফোনটা বসের হাতে দিতেই বস কথা বলতে শুরু করলো। অনেকক্ষণ যাবৎ কথা বলে ওনাদেরকে দাওয়াত করলো। মিলি বুঝতে পারলো আব্বু সবটা মেনে নিয়েছে। ওদেরকে ভিতরে আনা হলো। দুজনে সোফায় বসে আছে। মিলির আব্বু ঈশানকে অনেক কথা বলল, ওকে সাপোর্ট করবে বলল, কিন্তু ওনার মেয়েকে ভালো রাখা যায়। শেষে মিলি আব্বুর এরকম কর্মকাণ্ডে কিছুটা অবাক হলো। ভেবেছিল ভদ্রলোক ওদের মেনে নেবে না। তারপর যখন মেনে নিল তখন মিলি খুশি হয়ে ওর আব্বুকে জড়িয়ে ধরে হাজারটা চুমু দিল আর বলল, তুমি পৃথিবীর বেস্ট আব্বু। আমি জানতাম তুমি রাগ করে থাকতে পারবে না, আমাদেরকে ভয় পাইয়ে দিয়েছিলে। আমি তো ভেবেছিলাম ঈশান নিয়ে এখান থেকে চলেই যাব। আমার দুটো মাত্র মেয়ে, তুমি এখান থেকে চলে যাবে বললেই হলো? আমার আমার কলিজার টুকরাদের ছাড়া আমি কি করে থাকব? শোনো, আমার মেয়েকে তোমার ভালো রাখতে হবে। কিভাবে রাখবে তুমি সেটা জানো। টাকা পয়সা কোনো দিক দিয়ে কম নেই, শুধু আমার মেয়েদের আমি সময় দিতে পারিনি। সিকিউরিটি গার্ড রেখে আমার ওদেরকে সেফটি দিতে হয়েছে। আজকে থেকে তুমি আমার ওর হাজব্যান্ড, তাই তোমার সব দায় দায়িত্ব আগেও যেমন আমার মেয়ের পেছন থেকে পালন করতে, এখন তোমাকে ওর সাথে থেকে সেটা করতে হবে। আর হ্যাঁ, আমার মেয়ে চোখে যদি জল আসে না, তাহলে কিন্তু তোমাকে খুন করে ছাড়বো। শুধু শুধু আমার জামাইকে ভয় দেখাচ্ছ কেন? আব্বু ও এমনিতেই ভয় পাচ্ছে। শোনো, আমি আছি তো, আব্বুর সাথে কথা বলো। মিলির এমন সব কথা বলছে ওর আব্বু আম্মুর সামনে, যার জন্য ঈশানের নিজেরই লজ্জা লাগছে। ও কিছু বলতেও পারছে না, আবার সইতেও পারছে না। ঈশান চুপচাপ থেকে তারপর রুমে চলে আসলো। একটু বাদে মেয়েটাও রুমে আসলো। ঈশান রুমে বেডে বসে আছে। মিলি এসে দরজাটা লাগিয়ে দিল। ঈশান উঠে দাঁড়াতেই মিলি দৌড়ে এসে এক লাফে ঈশানের গলাটা জড়িয়ে ধরল। মেয়েটা ঈশানের থেকে বেশ খানিকটা খাটো, তাই ওর গলা জড়িয়ে পা দুটো উঁচু করে রাখলো। দু হাতে ঈশান শক্ত করে ওকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, আপনার সাহস আছে বলতে হবে, না হলে এরকম একটা হাড়ে বজ্জাত লোকের সাথে কেউ এরকম জেদ করে পেরে ওঠে? আপনি না বড্ড জেদি, পারেনও বটে। এখন দেখার বিষয় যে আপনি আমাকে কিভাবে শাসন করেন। তাছাড়া আমার তো ভয় লাগছে যে আপনার মতো একটা জেদি মেয়েকে আমি বিয়ে করেছি, যে কিনা এখন থেকে আমার বউ। হায় আল্লাহ, আমার হাড় মাংস এক করে ছাড়বে একদম। একদম উল্টাপাল্টা বলবে না, আমি তোমার মিষ্টি বোন। দেখো, তোমাকে অনেক ভালোবাসি। তোমার মনে হবে না যে আমি আগের ওই রাগী আর জেদি মেয়েটা। সবসময় তোমার উপরে রাগ দেখাবো না, শোনো। ভালোবাসবো তো আমাকে। ভালো কিভাবে বাঁচতে হয় আমি সেটা তো জানি না, আপনি আমাকে যদি একটু শিখিয়ে দিতেন। ঈশান কথাগুলো মজা করে বলল, কিন্তু এটা যে মিলি সিরিয়াসলি নিয়ে নেবে সেটাও ভাবতেও পারেনি। মিলি ওকে ছেড়ে দিল, তারপর বুকের উপর থেকে স্যালোর ওড়নাটা ফেলে দিল আর মালাটা খুলে ফেলে বলতে লাগলো, সত্যি জানো না কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে আদর করতে হয়? না মানে আসলে ম্যাডাম। ভালোবাসতে জানো কি না আমাকে সেটা বলো। না মানে আসলে ম্যাডাম, আগে তো কখনো এইসব নিয়ে ভাবেনি আর বিয়েও করিনি, আজকে ফার্স্ট, তাই আর কি। আমি বোঝাচ্ছি কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে আদর করতে হয়। জান, মেয়েটা একটা ডেফল হাসি দিয়ে ঈশানের কাছে এগিয়ে গেল। তারপর শার্টের কলারটা টান দিয়ে ওকে কিছুটা নিচের দিকে ঝুঁকিয়ে ও ঠোঁটের সাথে ঠোঁট জোড়া লাগিয়ে দিল। ঈশান কিছুক্ষণ চোখ জোড়া বন্ধ করে নিয়ে একটা সময় মেয়েটার কোমরে হাত রাখলো। সাথে সাথে মেয়েটার শরীরটা কেমন যেন শিউরে উঠল। ঈশান ওকে কাছে টেনে নিল, নিজের সাথে চেপে ধরল। এক পর্যায়ে মিলে ওকে ধাক্কা দিয়ে বেডে ফেলে দিল। তারপর নিজেও ছেলেটার উপরে ওরকম করে পড়ে রইল। ঈশানের হাতের অবাধ্য বিচরণ মিলির পুরো শরীর জুড়ে বইতে শুরু করলো। মিলি ঘন ঘন শ্বাস নিতে লাগলো। বারবার মনে হচ্ছে আজকে বুঝি এই ছেলেটাওকে শেষ করে ফেলবে। ওর এরকম আদরের স্পর্শগুলো মিলিকে যেন একদম অনুভূতির চরম সীমানায় পৌঁছে দিয়েছিল। একটা সময় মিলি থাকতে না পেরে ঈশানের শার্টের বোতাম খুলতে লাগলো।
ঈশান বুঝতে পারলো মেয়েটা কি চাইছে, তাই এক মুহূর্ত আর দেরি করলো না। ওভাবেই ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে নিজে ওকে উঠে বসে সাহায্য করলো। মিলিও চেষ্টা করলো সালোয়ারটা খোলার, তারপর দুজনে পুরো উন্মুক্ত। আর এরপর কি হবে সেটা আপনাদের আর দেখা হচ্ছে না, অন্য কোনো দিন অন্য কোনো গল্পে দেখবেন। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।